আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার আজকে সপ্তম ক্লাস, ফাইন্যান্স বিষয়ের আজকে সপ্তম ক্লাস। মেন্টর হিসেবে আছি আমি মোহাম্মদ গোলাম হাবিব রব্বানী, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, তো আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, প্রথমেই হচ্ছে ডিপোজিট ম্যানেজমেন্ট। ডিপোজিট আমরা জানি যে একজন ইন্ডিভিজুয়াল বা একটা বিজনেস ব্যাংকের ক্ষেত্রে তার যে আমানত রাখে, ডিপোজিট রাখে, সেটার প্রপার ম্যানেজমেন্ট ব্যাংক কীভাবে করে, আর এটা ম্যানেজমেন্ট করলে ব্যাংক কী সুবিধা পায় বা গ্রাহকের ক্ষেত্রে কী সুবিধা বা দেশের সামগ্রিক অর্থনৈতিক ক্ষেত্রে মানে এটার কী বেনিফিট পাওয়া যায় সেটা আমরা দেখব। তারপর আমরা দেখব যে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল বা ব্যাংকের মূলধন যে ব্যবস্থাপনা, এটা প্রপারলি ব্যাংক ম্যানেজ করলে সেটা কি বেনিফিট পাবে, আর যদি প্রপারলি ম্যানেজ করতে না পারে তাহলে কি কি সমস্যার সৃষ্টি হবে। এরপর আমরা দেখব যে ম্যানেজমেন্ট অফ রিজার্ভ, যে আমরা জানি যে ম্যাক্সিমাম দেশই হচ্ছে ডলারে তাদের রিজার্ভটা রাখে, ডলার ছাড়াও আরও যে স্ট্রং কারেন্সিগুলো আছে সেগুলোতেও হচ্ছে অনেক দেশ রিজার্ভ রাখে। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভের সাথে অ্যালাইন করে আমরা দেখব। এরপর হচ্ছে লিকুইডিটি বা তারল্য। আমরা জানি যে যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইডিটি রাখতে হয়, তো সেটা নিয়ে আমরা ডিটেলস দেখব। এরপর লোনস অ্যাডভান্স 46 বিসিএস রিটেনে কিন্তু এই কোশ্চেনটা আসছে যে লোন আর অ্যাডভান্সের মধ্যে পার্থক্য কী। সো আমরা এই বিষয়টি নিয়ে ডিটেলস আলোচনা করব। তারপর আরও কিছু আইটেম, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট। তারপর হচ্ছে লোন ম্যানেজমেন্ট, যে আপনাকে ব্যাংক লোন দিল, তো লোন দিলেই তো কাজটা শেষ নেই, লোনটা তো আবার রিকভার করতে হবে ব্যাংকে ইন্টারেস্ট সহ। সো এই কাজটা ব্যাংক কীভাবে করে, সেই লোন ম্যানেজমেন্টটা, লোন পলিসি হচ্ছে বিভিন্ন লোনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ম নীতি, সে বিষয়গুলো সম্পর্কে আমরা দেখব। আর এরপর হচ্ছে ক্রেডিট অ্যানালাইসিস, যে আপনি যদি ব্যাংকে লোন নিতে যান, ব্যাংক তো সাথে সাথে আপনাকে যে আসছেন তাহলে আপনাকে লোন দিয়ে দিলাম, আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিলাম, এরকম না। তো ব্যাংক তো আপনার যে ক্রেডিট, আপনার ক্যাপাসিটি আছে কিনা, আপনি যে লোনটা নেবেন সেটা ফেরত দেওয়ার মতো সক্ষমতা আপনার আছে কিনা, এই জিনিসটা ব্যাংক জাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ লোনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। আর ফাইনালি হচ্ছে লোনের একটা টাইপ হচ্ছে প্রবলেম লোন, যেখানে ব্যাংকের আসলে ওই লোনটা ইন্টারেস্ট তো দূরের কথা, দেখা যায় অনেক সময় প্রিন্সিপালও ফেরত পায় না। তো সেই লোনগুলো সম্পর্কে আমরা বিস্তারিত দেখব, যেগুলোর সিমটম কি, কোন লোনগুলোকে আমরা বলবো যে এগুলো হচ্ছে প্রবলেম লোন, আবার এটা কেন হয়, প্রবলেম লোনগুলো কেন ক্রিয়েট হয়, আর ফাইনালি আমরা কি করতে পারি এই লোনগুলো যাতে প্রবলেম লোন যাতে ক্রিয়েট না হয় তার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমেই হচ্ছে ডিপোজিট ম্যানেজমেন্ট বা আমানত ব্যবস্থাপনা। এটা কি, যে আপনি ব্যাংকে টাকা জমা রাখলেন, সেই আপনার যে আমানতটা, এই আমানত সেটা ব্যাংক কীভাবে ম্যানেজ করবে। শুধু ব্যাংক না, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, সেটার মাধ্যমে আপনার টাকাকে কিভাবে নিরাপদ রাখা যায়, সঠিকভাবে হিসাব রক্ষণ করা যায়। আর সেই অর্থকে এখন আপনার থেকে টাকা নিয়ে যদি ব্যাংক ফেলে রাখে তাহলে তো হবে না। এখন আপনি 100 টাকা জমা রাখলেন, এই 100 টাকা দিয়ে তো ব্যাংক তো নিজের কাছে রেখে দিলে হবে না। এই 100 টাকার মধ্যে কি করবে, ব্যাংক হচ্ছে কিছু টাকা লোন দিবে, আবার কিছু টাকা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, সব দেশেরই হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো কী করে, সেন্ট্রাল ব্যাংকে একটা টাকা জমা রাখে, সেটা সিআরআর হিসেবে, সিআরআর হিসেবে ক্যাশ টাকা রাখবে বাংলাদেশ ব্যাংকে, এসএলআর হিসেবে হচ্ছে আপনার ক্যাশ বা মার্কেটেবল অন্যান্য সিকিউরিটিতে রাখবে। তো পুরো টাকা কিন্তু আসলে আপনার ব্যাংক হচ্ছে চাইলেই লোন দিতে পারবে না, কিছু টাকা সেফটি হিসেবে সেন্ট্রাল ব্যাংকে জমা রেখে বাকি টাকা হচ্ছে আপনার লোন দিবে। আচ্ছা, এখন দেখি আমানতের বিভিন্ন প্রকারভেদ আছে। একটা হচ্ছে চলতি হিসাব, কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট। এই কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টটি কারা রাখে, নর্মালি হচ্ছে ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। কেন ব্যবসা প্রতিষ্ঠানগুলোই কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করে, কারণ দেখেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যেক দিন কিন্তু, বড় যদি কোনো প্রতিষ্ঠানে প্রত্যেক দিন একটা লার্জার অ্যামাউন্টের টাকা কিন্তু তাদের উইথড্র করাও লাগতে পারে। তো তাদের যেহেতু মানে আনসার্টিনিটি থাকে, তারা মাঝে মাঝে হচ্ছে অনেক টাকা একসাথে উইথড্র করতে হয়। তারা যদি এই সঞ্চয়ী হিসাব বা ফিক্সড ডিপোজিটে রাখে, তাহলে এটার আগে যেহেতু একটা নোটিশ দিতে হবে যে আমি অমুক তারিখে এত টাকা তুলতে চাই, তার চেয়ে ওদের জন্য বেটার হচ্ছে চলতি হিসাব, যে তারা যখন তখন লেনদেন করতে পারে, দিনে একাধিকবারও গিয়ে টাকা তুলতে পারে, জমা রাখতে পারে। আচ্ছা, এখানে এই হিসাবের এগেনস্টে সুদ দেওয়া হয় না, যেহেতু আপনার ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যখন খুশি ডিপোজিট করবেন, যখন খুশি উইথড্র করবেন, সো এখানে কোনো সুদ দেওয়া হয় না। আর এটার সুবিধা হচ্ছে যে কোনো সময় টাকা উত্তোলন করা যায়। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান যেগুলোর প্রত্যেক দিনই টাকার প্রয়োজন হয়, এরা এই কারেন্ট হিসাবে ডিপোজিট করে। এরপর কি সেভিং ডিপোজিট বা সঞ্চয় হিসাব, এখানে কারা করে, নর্মালি হচ্ছে মধ্যবিত্ত গ্রাহকরা এই লেনদেন করে।
এখানে হচ্ছে সীমিত শর্তে সুদ পাওয়া যায়, যে আমি হচ্ছে 1 মাস উইথড্র করবো না, 2 মাস উইথড্র করবো না, সেই শর্তে হচ্ছে সামান্য সুদ পাওয়া যায়। আর মেয়াদি আমানত হচ্ছে এটা নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখতে হয়। আপনি চাইলেও যে হ্যাঁ আজকে আমার এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, আমি আজকে 10 লাখ টাকা তুলে ফেলবো, এরকম না। এটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে জমা রাখতেই হবে। আর উত্তোলনের আগে সময়সীমা শেষ হতে হয়। আপনি 6 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করছেন, 6 বছরের জন্য করছেন, ওই মেয়াদটা শেষ হওয়ার পর আপনি উইথড্র করতে পারবেন। আর কি সর্বোচ্চ সুদ প্রদান করা হয় এখানে, যেহেতু এটা আপনি যখন তখন তুলতেছেন না, একটা আগে থেকে একটা প্রিডিটারমাইন্ড টাইম, যে টাইমের পর আপনি তুলতে পারতেছেন, সে কারণে এখানে হচ্ছে এই যতগুলো অ্যাকাউন্ট আছে এর মধ্যে সর্বোচ্চ সুদ প্রদান করা হয় এই মেয়াদি আমানতে। এছাড়াও বিশেষ কিছু আমানত আছে, যেমন আপনার ডিপিএস, এই ডিপোজিট পেনশন স্কিম, দ্বিগুণ বা ত্রিগুণ প্রকল্প, মানে আপনি 10 লাখ টাকা রাখলেন, এটা ধরেন কন্ট্রাক্ট হলো যে 20 বছর পর বা 15 বছর পর এটা 20 লাখ হয়ে যাবে। সো এরকম কিছু স্পেশাল ডিপোজিট অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমানত ব্যবস্থাপনা কার্যক্রম। এটা কিভাবে হয়? প্রথমে হচ্ছে গ্রাহক যাচাই হিসাব। এখন আপনি গেলেন, গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখা শুরু করলেন, এরকম না। এখন আপনার টাকার উৎসটা কি? আমি যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই, ইভেন স্টুডেন্ট থাকাকালীনও দেখা যাইতো যে স্টুডেন্ট সেভিং অ্যাকাউন্ট থাকতো, তারপরও প্রত্যেকবার ওই চেক বইয়ে টাকা জমা দেওয়ার সময় সোর্স লিখতে হতো, যে আমি যে টাকাটা জমা রাখতেছি ওই টাকাটার সোর্স কি। সো আপনি গেলে সাথে সাথেই আপনি গেলেন 10 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা জমা রাখলেন, এরকম না। আগে আপনাকে যাচাই করবে, তারপর যাচাই করবে আর হিসেব খুলবে। তারপর হচ্ছে সঠিক রেকর্ড সংরক্ষণ। এই যে আপনি যে তথ্যগুলো প্রোভাইড করবেন, আপনার এনআইডি নিবে, আপনার নমিনির এনআইডি নিবে, আপনার ছবি, আপনার পার্সোনাল অনেক তথ্য নিবে, ওই তথ্যগুলো ব্যাংক সংরক্ষণ করবে। এরপর কি সুদের হিসাব। এখন আপনাকে কত % ইন্টারেস্ট দেওয়া হবে? আপনি 100 টাকা জমা রাখলেন, এখন বলল সেটা যে 12%, আর ধরেন আপনাকে বলা হয়েছে যে বাই অ্যানুয়ালি কম্পাউন্ডিংটা হবে। তো আপনি ধরে নিলেন যে 12%, যেহেতু তাহলে বছরের হিসেবে তো 24% হয়ে যায়, 6 মাস পর পর কম্পাউন্ডিং হবে। কিন্তু ব্যাংক কিন্তু আপনাকে বলছে যে 12% ইয়ারলি, তাহলে সেমি অ্যানুয়ালি হচ্ছে আপনার 6% হবে। সো এই সুদের যে হিসাবটা, এটা একদম এক্স্যাক্টলি বলা থাকতে হবে যে কত %, কীভাবে কম্পাউন্ডিং হবে, এই যে হিসেবগুলো। এরপর হচ্ছে তারল্য ব্যবস্থাপনা। এখন আপনি আজকে 100 টাকা জমা রাখছেন, রহিম 100 টাকা জমা রাখছে, আরেকজন 200 টাকা জমা রাখছে। এখন ব্যাংকে আপনাদের থেকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে যতটুকু রেখে বাকি সব হচ্ছে লোন দিয়ে দিবে না। এখন এই তারল্য ব্যবস্থাপনাটা ভালোভাবে করতে হবে। ব্যাংকের যাচাই বাছাই করতে হবে যে কী ধরনের কাস্টমারদের থেকে, কী ধরনের বিজনেস অর্গানাইজেশন থেকে আমরা ডিপোজিটগুলো নিয়েছি। তারা যে কোনো সময় এসে কিন্তু আমাদের কাছে ফেরত চাইতে পারে। কারেন্ট অ্যাকাউন্টে যারা ডিপোজিট করছে তারা কিন্তু টাকা উইথড্র করতে পারে। সো মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইডিটি কিন্তু ব্যাংকের মেনটেন করতে হবে। এরপর কি ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থনৈতিক পরিবর্তন, সুদের হার। এখন দেখেন যে বিভিন্ন পলিসি কিন্তু চেঞ্জ হয়, মার্কেটের রেট চেঞ্জ হয়, তারপর হচ্ছে পলিটিক্যাল অনেক ব্যাপার আছে, তারপর গ্রাহকের আচরণ আছে। কিছু কিছু গ্রাহক আছে যে যাদের ধরেন ওই যে বিজনেস, যাদের হচ্ছে প্রতিদিনই টাকা লাগে, তো তারা হচ্ছে প্রতিদিন উইথড্র করতে পারে। সো এই সব কিছু কিন্তু ব্যাংকের হিসেবে রাখতে হবে যে আমার কোন গ্রাহক কতদিন পর পর টাকা চাইতে পারে, মার্কেটের অবস্থা পরিবর্তন হয়, দেশের অর্থনীতির কী অবস্থা, এই সব কিছু বিবেচনা করে কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনা করতে হবে ব্যাংকে। আচ্ছা, এখন এই যে আমানত ব্যবস্থাপনা, ডিপোজিট ম্যানেজমেন্ট করলে গ্রাহকের ক্ষেত্রে কি কি সুবিধা। একটা হচ্ছে গ্রাহকের অর্থের নিরাপত্তা। আপনি যদি আপনার বাসায় টাকাটা রাখেন, প্রথমত আপনি এর উপর কোনো বেনিফিট পাবেন না। টাকাটা আপনি যত টাকা রাখবেন তত টাকাই। উল্টা হচ্ছে ইনফ্লেশনের কারণে, আপনি জানেন যে আমরা সবাই জানি যে ইনফ্লেশনের কারণে টাকার ভ্যালু কমে যায়। সো আপনি যদি বালিশের নিচে ট্রাঙ্কে টাকা রেখে দেন, ওই টাকার ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সো এটা তো কমে যাচ্ছে, আর অর্থের নিরাপত্তা নেই, আপনার টাকা চুরি হতে পারে, এটা ওইটা হতে পারে। কিন্তু ব্যাংকে টাকা রাখলে এটা ব্যাংকের দায়ভার, আপনার অর্থ হচ্ছে সিকিউর থাকবে। আচ্ছা, ব্যবসায়িক লেনদেন বিভিন্ন মাধ্যমে আপনি হচ্ছে টাকা দিয়ে শুধু টাকার মাধ্যমে লেনদেন করতে পারেন। কিন্তু আপনার যদি ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে, ব্যাংকে যদি টাকা জমা রাখে, ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই কার্ড নিয়ে এই কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারেন। চেকের মাধ্যমে বিনিময়, বিল বাট্টাকরণ, ব্যাংক ড্রাফট, এই বিভিন্ন হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইউজ করে কিন্তু আপনি লেনদেন করতে পারেন। শুধু আপনার ক্যাশ টাকায় লেনদেন করতে হবে না। আচ্ছা, ঋণের সুবিধা। আপনি ধরেন 100 টাকা জমা রাখছেন, দেখা গেল আপনার এই জমার এগেনস্টে আপনি যদি ফিক্সড ডিপোজিট করে রাখেন, তার এগেনস্টে আপনি 80 টাকা লোন নিতে পারবেন, বা আপনি হচ্ছে ওভারড্রাফট করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যত টাকা তার চেয়ে আপনি বেশি হচ্ছে লোন নিতে পারবেন। সো এই সুবিধাগুলো আছে। আর ঝুঁকিবিহীন বিনিয়োগ, যদিও ব্যাংকেও ঝুঁকি কিছুটা আছে, কিন্তু তারপরেও আপনার বাসায় টাকা রাখার চেয়ে ব্যাংকে টাকা রাখাটা কম ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে সেবা অর্জন কি। হিসাব খোলার কারণে ব্যাংক তার গ্রাহককে নানাবিধ সেবামূলক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে আপনার ব্যাংক। তারপর বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে, লকার সার্ভিস, আপনার গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল
প্রোডাক্ট হচ্ছে সঞ্চয় করে রাখে ব্যাংক। আচ্ছা, আর হচ্ছে অতিরিক্ত অর্থের প্রয়োজন, যদি আপনার অতিরিক্ত অর্থ প্রয়োজন হয় তাহলে আপনি দেখা গেল আপনার অ্যাকাউন্টের এগেনস্টে ব্যাংক থেকে লোন নিতে পারবেন। এখন ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের কী লাভ? ব্যাংক যদি ডিপোজিট ম্যানেজ করে, গ্রাহকের ক্ষেত্রে আমরা দেখলাম গ্রাহক নানাবিধ সুবিধা পায়। ব্যাংকের ক্ষেত্রে কী লাভ হয়? একটা হচ্ছে ব্যাংক আমানত গ্রহণ করে একটা ফান্ড গঠন করে, সেই ফান্ডটা ইনভেস্ট করে আরও প্রফিট অর্জন করতে পারে। এই যে বিনিয়োগ করে যে লাভজনক পজিটিভ এনপিভি প্রজেক্টে ব্যাংক হচ্ছে ধরেন অন্য কোথাও সরকারি ট্রেজারি বিল বা বন্ড কিনলো, শেয়ার বাজারে ইনভেস্ট করলো, করে হচ্ছে ব্যাংক আরও উপার্জন করে। আচ্ছা, বৈদেশিক বিনিয়োগ, এখন ধরেন একজন হচ্ছে ব্যাংকের মাধ্যমে সৌদি আরব থেকে রহিমউদ্দি হচ্ছে 10 লাখ টাকা মূল্যমানে ডলার পাঠাইছে বা সৌদি রিয়াল পাঠাইছে, ওই টাকাটা তো তার পরিবারকে দিতে হবে। এখন ব্যাংকের কাছে যদি টাকা না থাকে ব্যাংক কীভাবে দিবে? তো এই ব্যাংকের এই টাকাটার উৎস কি? এই যে আমরা যারা হচ্ছে ব্যাংকে ডিপোজিট করি, এই টাকাটার মাধ্যমে বৈদেশিক বিনিয়োগেও সহায়তা করে ব্যাংককে। এরপর হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই ডিপোজিট ম্যানেজমেন্টের গুরুত্বটা কি? প্রথমত সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে মানুষের মধ্যে, যে লোকজন দেখতেছে যে আমি যদি আমার টাকা বাসায় রাখি সেখান থেকে তো আমি তেমন কোনো বেনিফিট পাচ্ছি না, আমি যদি ব্যাংকে রাখি সেখান থেকে আমার লাভও হচ্ছে, আমার টাকাটাও সিকিউর থাকতেছে। তো মানুষের মধ্যে এই সেভিংসের টেন্ডেন্সি ক্রিয়েট করে। এরপর পুঁজি বা মূলধন গঠন, এই যে আমার 10 টাকা আরেকজনের 20 টাকা আরেকজনের 30 টাকা, এইভাবে বিভিন্ন জনের টাকা জমা হয়ে একটা বড় তহবিল বা মূলধন গঠন হয়। বিনিয়োগ উৎপাদন, তো এই যে আমাদের অল্প অল্প পরিমাণ টাকা এগুলো ব্যাংক জমা করে বড় একটা ফান্ড ক্রিয়েট করে, এটা হচ্ছে অন্য কোনো জায়গায় প্রফিটেবল প্রজেক্ট ইনভেস্ট করে সেখান থেকে আর্ন করতে পারতেছে। কর্মসংস্থান, এ দেখেন বাংলাদেশে এই যে এত ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যে 61টা স্কিজুয়াল ব্যাংক, আরও অনেক হচ্ছে নন স্কিজুয়াল ব্যাংক আছে 5টা। তো এরকম এই যে এতগুলো ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলোতে দেখেন শত শত হচ্ছে মানুষের কিন্তু কর্মসংস্থান। এই যে আমরা দেখি এই যে বিসিএস, সারা বিসিএসে যে আপনাদের কয়জন আমাদের ফাইন্যান্সের এখানে আপনারা পরীক্ষা দিবেন, দেখা যাবে অনেক পরীক্ষা দিয়েছেন কিন্তু চাকরি পাবেন 20 জন, কিন্তু ব্যাংকে দেখেন আপনার এই যে 21 সাল ভিত্তিক, 22 সাল ভিত্তিক, 23 সাল ভিত্তিক, এরকম অনেক কিন্তু সার্কুলার হচ্ছে যেখানে হচ্ছে 2000, 2500, 3000 পর্যন্ত নিয়োগ হচ্ছে। সো বিশাল একটা কর্মসংস্থান কিন্তু ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্যের কথা আগে বললাম যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ওই টাকাটা হেল্প করে। আপনার টাকাটা বাইরে থেকে কেউ আপনার ব্যাংকে টাকা পাঠালে সেই টাকা বাইরে থেকে হয়তো ডলার বা রিয়াল বা অন্য কোনো ফরেন কারেন্সির মাধ্যমে পাঠাইছে, এখান থেকে সেই টাকার মাধ্যমে সেটা তার পরিবারের কাছে হস্তান্তর করা যায়। সেটা ছিল আমানত ব্যবস্থাপনার গুরুত্ব। এরপর হচ্ছে আমানত বিমা। আমানত বিমা জিনিসটা কি? যে আপনি ব্যাংকে টাকা রাখলেন, এখন কোনো কারণে ব্যাংক যদি আপনার টাকাটা দিতে না পারে, তো সেক্ষেত্রে আপনার একটা সেফটি হিসেবে যে ডিপোজিট ইন্স্যুরেন্স বা আমানত বিমা করা যেতে পারে। বাংলাদেশে আমানত বিমা কি কি? আমানত বিমা ট্রাস্ট তহবিল পরিচালনা করে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা হয়। তাহলে এই যে আমানত বিমা, যে বিমা ট্রাস্ট তহবিলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বিভিন্ন খাতে বিনিয়োগ করা যায়। অ্যান্ড ব্যাংক আমানত বিমা আইন হচ্ছে 2000 সালের ব্যাংক আমানত বিমা আইন অনুযায়ী চলে। আর কাভারেজ হচ্ছে আমানত বিমার পরিমাণ বিভিন্ন সময়ে বৃদ্ধি করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে আমানতকারীকে অর্থ সুরক্ষিত থাকে। তাহলে এখানে মেইন কথা হচ্ছে যে আপনার কোনো কারণে ব্যাংক থেকে আপনি যে ডিপোজিট রাখছিলেন সেটা যদি কোনো কারণে ঝুঁকি ক্রিয়েট হয় যে ব্যাংক দিতে পারতেছে না, তো আপনার যদি যে ডিপোজিট ইন্স্যুরেন্স করা থাকে সেখান থেকে আপনি এই সেফটিটা পাবেন। আচ্ছা, সম্পদ ও দায় ব্যবস্থাপনা। সম্পদ হচ্ছে ব্যাংক যেটা থেকে ভবিষ্যতে আপনার বেনিফিট পাবে, ফিউচার বেনিফিট পাবে। যেমন হচ্ছে ব্যাংক যে লোনগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে অ্যাসেট। ব্যাংক যে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে, বিনিয়োগ করতেছে, সেগুলো ব্যাংকের অ্যাসেট। এখন আবার কিন্তু উল্টোটাও আছে, ব্যাংকের কিন্তু দায় আছে, লায়াবিলিটি আছে। যেমন ব্যাংক আপনার থেকে ডিপোজিট নিচ্ছে, এটা ব্যাংকের দায়, আপনাকে ইন ফিউচার পে করতে হবে। আচ্ছা, তাহলে এই সম্পদ দায় ব্যবস্থাপনাটা কি? আপনার থেকে ধরেন ডিপোজিট নিল 1 বছরের জন্য, কিন্তু সেটা সে লোন দিয়ে রাখলো 3 বছরের জন্য। আপনার থেকে 1 কোটি টাকা আপনি ডিপোজিট করছেন 1 কোটি টাকা 1 বছরের জন্য, সে এই টাকাটা অন্য জায়গায় লোন দিয়ে রাখছে 3 বছরের জন্য। এখন 1 বছর পর তো আপনি 1 বছর পর্যন্ত আপনাকে সুন্দরভাবে ইন্টারেস্ট দিল, তার থেকে নিল আপনাকে দিল, মাঝখানের যে স্প্রেডটা সেটা ব্যাংক হচ্ছে ব্যাংকের প্রফিট। কিন্তু 1 বছর পর আপনি যখন 1 কোটি টাকা ফেরত নিতে যাবেন তখন তো ব্যাংকের কাছে সেটা থাকবে না, কারণ সেটা তো 3 বছরের জন্য দিয়ে রাখছে। সো এই যে আপনার অ্যাসেটের আর লায়াবিলিটির যে ডিউরেশনটা সেটা কিন্তু ম্যাচ করতে হবে, এই সম্পদ দায় ব্যবস্থাপনা সেই জিনিসটা দেখায়। আচ্ছা, ব্যাংক রান হচ্ছে কি? ব্যাংক রান হচ্ছে একটা লার্জ গ্রুপ অফ
ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার যদি একসাথে টাকা তুলতে আসে তখন যে সিচুয়েশনটা সেটাকে বলা হয় ব্যাংক রান। আচ্ছা, এরপর আসি ছিল আমাদের ডিপোজিট ম্যানেজমেন্ট। এবার আসি আমরা মূলধন ব্যবস্থাপনা বা ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আচ্ছা, মূলধন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? যে ব্যাংকের নিজস্ব যে মূলধন আছে সেটার প্রপারলি প্ল্যানিং করা, নিয়ন্ত্রণ করা, ব্যবহার করার একটা প্রক্রিয়া মূলধন বা ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ টুল। আর ব্যাংকের মূলধনের যে কী কী উৎস আছে আমরা সেটা দেখি। যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডাররা যে বিনিয়োগ করে তাদের যে বিনিয়োগকৃত অর্থ সেটাই হচ্ছে শেয়ার ক্যাপিটাল। এরপর হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, লাভ থেকে সঞ্চিত যে অর্থ সেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে রিজার্ভ ও সারপ্লাস। অবন্টিত মুনাফা, রিটেইনড আর্নিং, ওই যে আপনার নেট প্রফিটের একটা অংশ যে ব্যাংক রেখে দেয় সেটাও ব্যাংকের ক্যাপিটালের অংশ। এছাড়াও আছে সাবঅর্ডিনেটেড ডেট, যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, এটাও হচ্ছে মূলধনের অংশ। এখন দেখবো আমরা ব্যাসেল অ্যাকর্ড। ব্যাসেল হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর। এখানে এই ব্যাসেল অ্যাকর্ডটা করা হয়েছে মূলত মেইনটেইন অ্যাডিকুয়েট ক্যাপিটাল টু অবজার্ভ আনএক্সপেক্টেড লস। ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় না যে আপনার বিভিন্ন কারণে কিন্তু ব্যাংকের লস হতে পারে, তো এই লসটাকে অবজার্ভ করার জন্য মিনিমাম অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রাখতে হয় ব্যাংকে। সেটাই হচ্ছে এই ব্যাসেল অ্যাকর্ডের মাধ্যমে সেটাই ডিটারমাইন করা হয়। ব্যাসেল 1, 2, 3 তিনটা ব্যাসেল আছে, তোমরা একটু দেখি এগুলো ডিটেলস। যে ব্যাসেল 1 এটা 1988 সালে ইন্ট্রোডিউস করা হয়। এটা ক্যাটাগরিজ ব্যাংক ইন্টু রিস্ক রিকোয়ারিং ব্যাংকস টু হোল্ড মিনিমাম 8% ক্যাপিটাল রাখতে হয় রিস্ক ওয়েটেড অ্যাসেটের এগেন্সট। আচ্ছা, রিস্ক ওয়েটেড অ্যাসেট জিনিসটা কি? যেমন ধরেন বিভিন্ন অ্যাসেটকে ক্লাসিফাই করছে এই ওয়েট দিয়ে। যেমন ধরেন ক্যাশের কোনো রিস্ক নাই, কারণ ক্যাশ ধরেন ব্যাংকের কাছে আছে, তো সেই ক্যাশের কোনো রিস্ক নেই। কিন্তু ধরেন একজনকে সে একটা কোম্পানিকে লোন দিয়ে রাখছে, একটা বিজনেস ফার্মকে, যেটা ধরেন প্রফিট জেনারেট করতে পারে না, ওইখানে ধরেন 100% রিস্ক ওয়েট, 100% রিস্ক ওয়েট। তো এরকম বিভিন্ন এই আপনার যাদের কাছে ব্যাংক লোন দিচ্ছে, ব্যাংকের টাকাটা যাদের কাছে আছে, ব্যাংকের অ্যাসেটগুলো যার কাছে আছে, তো তাদের রেটিং অনুযায়ী তাদের ক্রেডিট, ওই টাকাটা ফেরত পাওয়ার কেমন চান্স সেটার উপর বেস করে বিভিন্ন ওয়েট দেওয়া হয় অ্যাসেটকে। আচ্ছা, এরকম ব্যাসেল 1, 2, 3 আমরা ক্রমান্বয়ে দেখবো। যে ব্যাসেল 1কে 1988 সালে ইন্ট্রোডিউস করা হয়। এটার ফোকাস ছিল ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, যে পর্যাপ্ত ক্যাপিটাল যাতে ব্যাংকের ক্ষেত্রে থাকে। আচ্ছা, আর এই ব্যাসেল 1এই হচ্ছে এই রিস্ক ওয়েটেড অ্যাসেটের কনসেপ্টটা আসে ব্যাসেল 1-এ। আর মিনিমাম হচ্ছে তাদের যে রিস্ক ওয়েটেড অ্যাসেট থাকবে তার 8% ক্যাপিটাল রাখতে হবে। আচ্ছা, আর এই অ্যাসেটগুলোকে 0% থেকে শুরু করে 100% পর্যন্ত রিস্ক ওয়েট দেওয়া হয় এখানে। আচ্ছা, আর এখানে টায়ার 1 আর টায়ার 2 ক্যাপিটাল ইন্ট্রোডিউস করা হয় এখানে। টায়ার 1 ক্যাপিটালটা হচ্ছে কোর ক্যাপিটাল, আমরা এগুলো সম্পর্কে দেখব। টায়ার 1-এর মধ্যে আছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল, আর আছে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। তো এই জিনিসটা আমরা পরে দেখব নেক্সট স্লাইডে। আর টায়ার 2 হচ্ছে সাপ্লিমেন্টারি ক্যাপিটাল। টায়ার 1 ক্যাপিটাল হচ্ছে বিজনেস অপারেশনের কারণে যদি কোনো লস হয়ে যায়, তো সেই লসটাকে অ্যাবজর্ব করার জন্য শুরুতেই হিট করবে হচ্ছে আপনার টায়ার 1-এ। টায়ার 1-এর মধ্যে আবার কমন ইকুইটি টায়ার 1-এ, এরপর অ্যাডিশনাল টায়ার 1, আর এরপরেও যদি হচ্ছে, আর টায়ার 2 দিয়ে মূলত হচ্ছে যদি ব্যাংক্রাপসির দিকে যায়, দেউলিয়াত্বের দিকে যায়, তখন হচ্ছে টায়ার 2 ক্যাপিটাল থেকে এই সাপোর্টটা দেওয়া হয়। আচ্ছা, ব্যাসেল 2-এর ফোকাস ছিল রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি। আর এটার 3টা পিলার ছিল। একটা হচ্ছে, প্রথম পিলারটা হচ্ছে গিয়ে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ব্যাংকে হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রাখতে হবে। আর এখানে 3টা রিস্ক মেইনলি কনসিডার করা হয়। একটা হচ্ছে ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক আর অপারেশনাল রিস্ক। আচ্ছা, ক্রেডিট রিস্ক বা ডিফল্ট রিস্ক হচ্ছে আপনি যাদেরকে লোন দিলেন তারা যদি ফেরত দিতে না পারে, সেটা হচ্ছে ক্রেডিট রিস্ক। আর মার্কেট রিস্ক হচ্ছে মার্কেটের ভোলাটিলিটির কারণে যে রিস্কটা ক্রিয়েট হয় সেটা। আর অপারেশনাল রিস্কটা হচ্ছে যে স্পেসিফিক যে ব্যাংক বা কোম্পানির, সেই কোম্পানির পারফরমেন্সের কোনো ঘাটতি থাকলে সেখান থেকে যে রিস্ক ক্রিয়েট হয় সেটা হচ্ছে অপারেশনাল রিস্ক। আচ্ছা, আর এরপর হচ্ছে 2 নম্বর যে পিলারটা সেটা হচ্ছে সুপারভাইজারি রিভিউ প্রসেস। যে রেগুলেটরি অথরিটি আছে তারা হচ্ছে ব্যাংকে অ্যাসেস করে, ব্যাংকের রিস্কগুলো অ্যাসেস করে এই সুপারভাইজারি রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে। আর মার্কেট ডিসিপ্লিন হচ্ছে ডিসক্লোজার রিকোয়ারমেন্ট, আপনার ব্যাংকে ডিসক্লোজ করতে হবে তাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সহ বিভিন্ন ব্যাংকের যাবতীয় অবস্থা, সেটা হচ্ছে স্টেক হোল্ডারদের কাছে ডিসক্লোজ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাজেল 3। ব্যাজেল 3 হচ্ছে এই যে পোস্ট 2008 ক্রাইসিসের পর এই ব্যাজেল 3টা আসে 2010 সালের দিকে। এইখানে হচ্ছে কমন ইকুইটি রিকোয়ারমেন্ট 2% থেকে বাড়ায় হচ্ছে 4.5% করা হয়। তার সাথে হচ্ছে
2.5% হচ্ছে বাফার ইন্ট্রোডিউস করা হয়। আর এখানেই হচ্ছে এই লেভারেজ রেশিও, তারপর হচ্ছে আপনার লিকুইডিটি কাভারেজ রেশিও, নেট স্টেবল ফান্ডিং রেশিও, এগুলো হচ্ছে ইন্ট্রোডিউস করা হয় এই বেসেল 3-তে। আর লিকুইডিটি কাভারেজ রেশিও হচ্ছে শর্ট টার্ম লিকুইডিটির জন্য, আর এটা যখন লং টার্মের কথা আমরা বলবো যে লং টার্মের জন্য হচ্ছে নেট স্টেবল ফান্ডিং রেশিও। তো এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করা হয় এই বেসেল 3-তে। আচ্ছা, বলছিলাম যে টায়ার 1 টায়ার 2 ক্যাপিটাল, টায়ার 1 হচ্ছে কোর ক্যাপিটাল। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে গোয়িং কনসার্ন। গোয়িং কনসার্নটা হচ্ছে কি যে প্রাইমারিলি টায়ার 1 ক্যাপিটালে যদি কোনো অপারেশনের কারণে যদি কোনো লস হয়, তো সেই লসটাকে অ্যাবজর্ব করার জন্য প্রথমেই হিট করবে হচ্ছে আপনার টায়ার 1 ক্যাপিটালে। এইটাকেই বলা হয় গোয়িং কনসার্ন। আর গন কনসার্ন কোনটা, যে যদি লিকুইডেশনে যায় ব্যাংক, তখন সেটা হচ্ছে আপনার ওই টায়ার 2 ক্যাপিটাল থেকে, টায়ার 2 ক্যাপিটাল ওই লিকুইডেশনে গেলে ওই রিস্কটা অ্যাবজর্ব করবে হচ্ছে টায়ার 2 ক্যাপিটাল থেকে। আচ্ছা, টায়ার 1 ক্যাপিটাল সম্পর্কে আরও কিছু তথ্য এখন দেখি আমরা। কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের মধ্যে কি কি আছে, আমাদের ক্যাপিটালের কোন কোন অংশকে আমরা কমন ইকুইটি টায়ার 1 বা কোর ক্যাপিটাল বলবো, সেটা হচ্ছে রিটেইন আর্নিং, তারপর হচ্ছে আপনার কমন শেয়ার আর কম্প্রিহেন্সিভ ইনকাম, এগুলো হচ্ছে আপনার কমন ইকুইটি টায়ার 1 এর মধ্যে। আর অ্যাডিশনাল টায়ার 1 এর মধ্যে আছে আপনার পারপিচুয়াল হাইব্রিড সিকিউরিটি, যেমন কন্টিনজেন্ট লায়াবিলিটি, তারপর নন কিউমুলেটিভ প্রিফার্ড স্টক, এই টাইপের কয়েকটা আইটেম হচ্ছে আপনার অ্যাডিশনাল টায়ার 1 এর মধ্যে। আচ্ছা, টায়ার 2 ক্যাপিটালের মধ্যে কি, টায়ার 2 ক্যাপিটালের মধ্যে আছে আপনার রিভ্যালুয়েশন রিজার্ভ। রিভ্যালুয়েশন রিজার্ভ হচ্ছে আনরিয়েলাইজড গেইন অর লস। তারপর আপনার আছে জেনারেল প্রভিশন। জেনারেল প্রভিশন কি, ফান্ডস সেট অ্যাসাইড বাই এ কোম্পানি অ্যান্ড অ্যাসেট টু পে ফর অ্যান্টিসিপেটেড ফিউচার লস, মানে ভবিষ্যতে যদি কোনো লস হয় সেই লসের জন্য যে ফান্ডটা রাখা হয়। এরপর হচ্ছে সাবঅর্ডিনেটেড টার্ম ডেট, তারপর ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট, এগুলো হচ্ছে আপনার সব টায়ার 2 ক্যাপিটালের অংশ। আচ্ছা, এরপর আসি আমরা ম্যানেজমেন্ট অফ রিজার্ভ। আমরা জানি যে কোনো দেশের রিজার্ভটা কিন্তু একটা দেশের গুরুত্বপূর্ণ একটা অংশ। যে দেশের রিজার্ভ যত বেশি, আমরা ধরি যে দেশের অর্থনীতি তত ভালো আছে। যেমন ধরেন আমাদের দেশে কিন্তু এই করোনা পিরিয়ডে আমাদের রিজার্ভ কিন্তু 50 বিলিয়ন ক্রস করে গেছিলো। তখন আমরা দেখছি যে তৎকালীন সরকার বা সরকারি দলের লোকজন হচ্ছে মানে এটা নিয়ে অনেক শব্দবোমা ফাটাচ্ছিল যে এরকম অনেক স্লোগান বের হয়েছিল। সো এটা দেখেন তখন মানে রিজার্ভ আসলে এত বেড়ে যাওয়ার কারণ কী ছিল। তারপর আস্তে আস্তে আবার কিন্তু কমে কিন্তু 20 বিলিয়ন বা 20 বিলিয়নের নিচে চলে গেছিলো। এটার কেন, রিজনটা কি? প্রথমত করোনার সময় অনেকের আপনার চাকরি চলে গেছিল, তারা হচ্ছে বাইরে থেকে তাদের যে জমানো টাকা সব টাকা নিয়ে দেশে চলে আসছিল। এরকম একটা ইয়ার কারণে দেখা গেছে যেহেতু আমাদের রেমিটেন্স একটা আমাদের রিজার্ভ বাড়ার অন্যতম একটা আমরা আমাদের রিজার্ভ বাড়েই মূলত হচ্ছে আপনার এই যে পোশাক রপ্তানি করে আর রেমিটেন্সের মাধ্যমে একটা বড় অংশ আসে। তখন আমাদের রেমিটেন্সের ফ্লোটা অনেক বেশি ছিল। তারপর দেখা গেছে আমাদের যে ডলার, সেই ডলার দিয়ে আমরা আমাদের বিভিন্ন প্রজেক্টে এই ডলারগুলো খরচ করার কারণে আবার ডলারের কিন্তু ঘাটতি হয়। এখন আবার আলহামদুলিল্লাহ বাড়তে বাড়তে আবার 30 বিলিয়ন ক্রস করে গেছে। আচ্ছা, তাহলে রিজার্ভ ম্যানেজমেন্ট জিনিসটা কি, যে এটা একটা প্রসেস বাই হুইচ আ কান্ট্রিজ মনিটারি অথরিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজেস ইন্টারন্যাশনাল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আচ্ছা, এখন সেটা কি মানে সব দেশ ডলারে রাখতে হবে বা শুধু কি ডলারে রাখে? না, ডলারে হচ্ছে ম্যাক্সিমাম দেশে ডলারেই তাদের রিজার্ভটা রাখে। এর পাশাপাশি ধরেন ব্রিটিশ পাউন্ড, চাইনিজ ইউয়ান, জাপানিজ ইয়েন, এরকম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, মানে বিভিন্ন কারেন্সিতে কিন্তু এই রিজার্ভটা রাখা হয়। আচ্ছা, তাহলে রাখার এটা রিজন কি? একটা হচ্ছে কনফিডেন্স বাড়া। এই যে আমাদের যখন 50 বিলিয়ন ছিল তখন আসলে এটা কনফিডেন্স বুস্ট করার মতোই যে আমাদের অর্থনীতি ভালো আছে, আমাদের রিজার্ভ অনেক বেশি, আমরা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। আমাদের কিন্তু রিজার্ভ যখন কমে যায় তখন কিন্তু আসলে ইম্পোর্ট করা কিন্তু অনেক টাফ হয়ে যায়। তো এইগুলোর কারণে আমাদের কনফিডেন্স মেনটেন করার জন্য আমাদের রিজার্ভের পরিমাণ বেশি থাকা উচিত। তারপর এক্সটার্নাল কোনো ভালনারিবিলিটি যাতে না আসে সেটার কারণে কিন্তু আমাদের এই রিজার্ভটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অব্লিগেশন মিট আপ করার জন্য, যে আমরা ধরেন বিভিন্ন সময় বিভিন্ন এই আপনার দেশের উন্নয়নমূলক কাজ করার জন্য বাইরে থেকে লোন নিয়ে থাকি, তো লোনের পেমেন্টগুলো করতে হয়। তো আমাদের যে অব্লিগেশনগুলো মিট আপ করার জন্য কিন্তু আমাদের দরকার, রিজার্ভের দরকার আছে। আচ্ছা, ব্যাক ডোমেস্টিক কারেন্সি প্রোভাইডেড এভিডেন্স দ্যাট দ্য ডোমেস্টিক কারেন্সি ইজ ব্যাকড বাই এক্সটার্নাল অ্যাসেট। তাইলে যদি আমাদের রিজার্ভ ভালো থাকে, আমাদের
এই ডোমেস্টিক কারেন্সিটাও কিন্তু আসলে ডোমেস্টিক কারেন্সিটাকেও সেটা একটা প্রোটেকশন দেয়। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মেইনটেনেন্স স্ট্র্যাটেজি। তো বাংলাদেশ ব্যাংক কী করেছে যে নষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে, নষ্ট অ্যাকাউন্ট কি, যে একটা অ্যাকাউন্ট যেটা হচ্ছে ফরেন কোনো ব্যাংকে, ফরেন ব্যাংকে ওই দেশের কারেন্সি, ধরেন বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার কোনো ব্যাংকে শ্রীলঙ্কান কারেন্সিতে যে লেনদেন করে সেটা হচ্ছে এই নষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে, মানে কোনো ওই দেশের কারেন্সিতে ওই দেশের ব্যাংকে মাধ্যমে লেনদেন করা হয় নষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, এই যে ফান্ডগুলো আপনার, এই যে রিজার্ভের যে ফান্ডগুলো, এগুলো কি করা হয়, ট্রেজারি বিল, রেপো, আদার গভর্নমেন্ট পেপারস, এগুলোতে কি করা হয়, ইনভেস্ট করা হয়। আচ্ছা, এটা বাংলাদেশ ব্যাংকের একটা সেপারেট ডিপার্টমেন্ট হচ্ছে এই আপনার রিজার্ভ ম্যানেজমেন্টটা দেখে থাকে। ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট আছে, ফরেন এক্সচেঞ্জ নিয়ে আরও কিছু ডিপার্টমেন্ট আছে, এরা হচ্ছে স্পেশালি এই রিজার্ভ ম্যানেজমেন্টটা দেখে থাকে। আচ্ছা, এরপর আসি আমরা লিকুইডিটি ম্যানেজমেন্ট। লিকুইডিটি ম্যানেজমেন্ট বলতে আসলে আমরা বুঝি যে আমাদের যে এক বছরের মধ্যে যে অব্লিগেশনগুলো ক্রিয়েট হবে সেগুলো মিট আপ করার জন্য আমাদের একটা ব্যাংকের পর্যাপ্ত ক্যাপাসিটি আছে কিনা, সেটাই হচ্ছে তার মানে সে যদি এক বছরের মধ্যে যে অব্লিগেশনগুলো আসবে সেগুলো ভালোভাবে মিট আপ করতে পারে, তাহলে তার লিকুইডিটি অবস্থা ভালো। লিকুইডিটি বলতে আসলে আমরা ওয়ার্কিং ক্যাপিটালকে বোঝাই, যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কি কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটির যে ডিফারেন্সটা, তাহলে আমরা আমাদের যে কারেন্ট লাইবিলিটিগুলো আছে সেগুলো আমরা কারেন্ট অ্যাসেট দিয়ে মিটিগেট করতে পারবো কিনা। আচ্ছা, লিকুইডিটি ম্যানেজটা কীভাবে করা হয়, এটা হচ্ছে ক্যাশ ফোরকাস্টিং, যে আমার এই বছরে কী পরিমাণ ক্যাশ ইনফ্লো হবে, ক্যাশ আউটফ্লো হবে, সেটা দিয়ে আমি আমার অব্লিগেশনগুলো মিট আপ করতে পারবো কিনা। আচ্ছা, ম্যানেজিং শর্ট টার্ম ডেট অব্লিগেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট, তাহলে আর শর্ট টার্ম যে ডেট অব্লিগেশন আছে সেগুলো মিট আপ করতে পারবো কিনা। এছাড়া আমি হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টও করতে পারি, আমার যদি এক্সেস লিকুইডিটি থাকে তাহলে আমি শর্ট টার্মের জন্য ইনভেস্টও করতে পারি। আচ্ছা, এরপর কি অ্যাসেসিং লাইন অফ ক্রেডিট। লাইন অফ ক্রেডিট হচ্ছে একটা সোর্স অফ ফান্ডিং দ্যাট ক্যান বি ইউজড ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি। একটা ইমার্জেন্সির ক্ষেত্রে হচ্ছে এই যেমন আনএক্সপেক্টেড যদি কোনো এক্সপেন্স হয়ে যায়, আনএক্সপেক্টেড লস হয়ে যায়, সেটা মিট আপ করার জন্য লাইন অফ ক্রেডিট ইউজ করা যাবে। সেমভাবে অপটিমাইজিং অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কি, আমি যাদের কাছ থেকে টাকা পাই, আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমার যাদেরকে টাকা দিতে হবে। তো এই দুইটার কিন্তু প্রপার ইউটিলাইজেশন থাকতে হবে। আচ্ছা, লিকুইডিটি ম্যানেজমেন্ট কী হতে পারে, একটা হচ্ছে অ্যাসেটের লিকুইডিটি। অ্যাসেট ইজ লিকুইড ইফ ইট ক্যান বি কনভার্টেড ইন্টু ক্যাশ কুইকলি অ্যান্ড ইজিলি। এখন আপনার কাছে এমন অ্যাসেটগুলো আছে, আপনার লাইবিলিটিগুলো ধরেন শর্ট টার্ম, যে এক বছরের মধ্যে আপনার অ্যাকাউন্টস পেয়েবল, ট্রেড পেয়েবল, নোটস পেয়েবল, তো এগুলো আপনার এক বছরের মধ্যে দিতে হবে, কিন্তু আপনার ম্যাক্সিমাম অ্যাসেট হচ্ছে লং টার্মে, সেক্ষেত্রে কিন্তু আপনি লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবেন। সো অ্যাসেট আর লিকুইডিটির যে ম্যাচুরিটি, এগুলো হচ্ছে এগুলোর মধ্যে ম্যাচিং থাকতে হবে। আচ্ছা, মার্কেট লিকুইডিটি কি, যে যখন একটা মার্কেট হাই লিকুইড হয়, দেয়ার লট অফ বায়ার্স অ্যান্ড সেলার্স, মার্কেটে হচ্ছে বায়ার আর সেলার অনেক বেশি থাকে, তখন এই মার্কেটটাকে আমরা বলি হাইলি লিকুইড মার্কেট। আচ্ছা, অ্যাকাউন্টিং লিকুইডিটি কি, অ্যাকাউন্টিং লিকুইডিটি রেফার্স টু দ্য কোম্পানিজ অ্যাবিলিটি টু মিট ইটস ডে টু ডে অপারেশন। তাহলে ডে টু ডে অপারেশন, ডে টু ডে যে এক্সপেন্সগুলো আছে সেগুলো মেনটেন করার ক্যাপাসিটি আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে বলবো যে এটার অ্যাকাউন্টিং লিকুইডিটি হাই এই ব্যাংকের। আচ্ছা, এরপর আসি লোন আর অ্যাডভান্স। অ্যাডভান্স কি, অ্যাডভান্স আর দ্য ক্রেডিট ফ্যাসিলিটিস অফার্ড বাই ব্যাংক আর এনবিএফআই টু মিট শর্ট টার্ম রিকোয়ারমেন্ট। তাহলে শর্ট টার্মের জন্য, যে এটাও কাইন্ড অফ লোন, শর্ট টার্মের জন্য ব্যাংক যে ক্রেডিট ফ্যাসিলিটিটা দেয় সেটা হচ্ছে অ্যাডভান্স, আর লোন হতে পারে, এটা শর্ট টার্মও হতে পারে, লং টার্মের জন্য হতে পারে। আচ্ছা, লোনের টাইপ হচ্ছে সিকিউরড লোন আর আনসিকিউরড লোন। সিকিউরড লোনটা কি, যে লোনের এগেনস্টে কোলাটেরাল থাকে, ধরেন আপনি হচ্ছে 1 কোটি টাকার লোন নেবেন, আপনার বাড়িটা বা আপনার একটা জমি বন্ধক রাখলেন, তো সেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সিকিউরড লোন। নর্মালি বন্ড ইস্যু করে ব্যাংক যখন লোন নেয় তখন হচ্ছে বন্ড ইস্যু করে লোন নিয়ে থাকে। আর আনসিকিউরড লোন হচ্ছে যেটার এগেনস্টে কোলাটেরাল থাকে না, যেমন হচ্ছে আপনি হচ্ছে পার্সোনাল লোন নিলেন, এই যে আপনার যেমন এডুকেশন, পার্সোনাল লোনস, ম্যারিড লোনস, এগুলোর ক্ষেত্রে সাধারণত কোলাটেরাল থাকে না, কিন্তু আপনি হচ্ছে কার লোন বা হাউস লোন যখন নিতে যাবেন, হোম লোন, তখন হচ্ছে আপনার কোলাটেরাল বা সিকিউরিটি লাগবে। তো কোলাটেরাল যখন থাকবে তখন সেটা সিকিউরড লোন, আর কোলাটেরাল না থাকলে সেটা হচ্ছে আনসিকিউরড লোনস। আচ্ছা, অ্যাডভান্সের টাইপ কি, ওভারড্রাফট। আপনার ব্যাংকে হচ্ছে 100 টাকা আছে, আপনি 120 টাকা তুললেন, ওভারড্রাফট।
তারপর হচ্ছে কি ক্যাশ ক্রেডিট অ্যালাউ দ্য বড়োয়ার বড়ো মানি ফ্রম দ্য ব্যাংক আপ টু দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট। আপনি একটা অ্যাসেট রাখছেন, ওই অ্যাসেটের ভ্যালু পর্যন্ত হচ্ছে আপনার ওই অ্যাসেটের ভ্যালু 100 টাকা, তাহলে আপনি 100 টাকা পর্যন্ত অ্যাডভান্স নিতে পারবেন। আচ্ছা, পেডের লোনস হচ্ছে আর শর্ট টার্ম লোন, যে আপনি হচ্ছে ইনস্ট্যান্ট লোন, যেটা জেনারেলি অফার টু স্যালারিড ইন্ডিভিজুয়ালস, মানে যাদের হচ্ছে ধরেন সরকারি চাকরিজীবী বা যাদের স্যালারি আছে, দেখা যাচ্ছে আপনার আজকে 27 তারিখ, আপনি 1 তারিখে স্যালারিটা পাবেন, এই 4 দিনের জন্য আপনার টাকা দরকার, সেক্ষেত্রে আপনি পেডের লোনস নিতে পারেন। এরপর হচ্ছে কি বিল পারচেজ আর কমনলি ইউজড বাই বিজনেস এন্টিটি ওয়ারেন দে ক্যান রিসিভ ফান্ড ফ্রম দ্য ব্যাংকস ইন এক্সচেঞ্জ ফর কিপিং বিল অর ইনভয়েসেস অ্যাজ সিকিউরিটি। তাহলে বিল বা ইনভয়েস ইস্যু করে আপনি হচ্ছে লোন নিতে পারেন। আচ্ছা, আর লোন আর অ্যাডভান্সের মধ্যে এখন কি কি এই সিমিলারিটি আছে? একটা হচ্ছে দুইটাই হচ্ছে ব্যাংক আর এনবিএফআই, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরা হচ্ছে অফার করে। লোন আর অ্যাডভান্স দুইটাই হচ্ছে অ্যাক্সেসিবল টু ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস, এই দুইটাই হচ্ছে লোন অ্যাডভান্স দুইটাই নিতে পারে, বিজনেসও নিতে পারে, ইন্ডিভিজুয়ালও নিতে পারে। লোন অ্যান্ড অ্যাডভান্স বোথ ক্যান বি অফার্ড উইথ আর উইদাউট কোলাটেরাল। তাহলে দুইটার ক্ষেত্রেই কোলাটেরাল থাকতেও পারে, নাও পারে। দ্য বরোয়ার হ্যাজ টু রিপে বোথ লোনস অ্যান্ড অ্যাডভান্স দ্য অ্যাগ্রিড টার্মস বিটুইন দ্য লেন্ডার অ্যান্ড বরোয়ার। তাহলে অ্যাগ্রিড যে প্রিডিটারমাইন যে টার্মস কন্ডিশনগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে। আচ্ছা, টাইমলি পেমেন্ট করতে হবে, এগুলো ছিল সিমিলারিটি। এখন আমরা দেখি যে লোন ছাড়া অ্যাডভান্সের মধ্যে কী কী ডিফারেন্স আছে। প্রথমত এলিজিবিলিটি, লোনের জন্য এলিজিবল হওয়ার জন্য একটা গুড ক্রেডিট স্কোর থাকতে হবে। এখন আপনি দেখা গেল আগেও 2-4টা লোন নিয়েছিলেন, লোন নিয়ে আপনি পেমেন্ট করেন নাই, তাহলে আপনাকে ব্যাংক সহজে লোন দিবে না। কিন্তু অ্যাডভান্সের ক্ষেত্রে এলিজিবিলিটি না, এটা মোটামুটি প্রি অ্যাপ্রুভড বেসড অন ইউর অ্যাকাউন্ট প্যাটার্নস আর এক্সিস্টিং ডিপোজিট। ইন্টারেস্ট রেট অ্যাডভান্স আর গিভেন ফর ভেরি শর্ট টার্ম, যেহেতু আর এই অ্যাডভান্স হচ্ছে শর্ট টার্মের জন্য দেওয়া হয় আর উইদাউট এনি সিকিউরিটি ছাড়া দেওয়া হয়, এটার ক্ষেত্রে হাই লেভেল অফ রিস্ক থাকে, সেই জন্য ইন্টারেস্টটাও হায়ার হয়। আচ্ছা, আর পারপাস হচ্ছে লোন নর্মালি হচ্ছে লং টার্মের জন্য দেওয়া হয় আর অ্যাডভান্স হচ্ছে শর্ট টার্মের জন্য। রিপেমেন্ট টার্মস হচ্ছে লোন ছাড় রিপেইড, ফিক্সড রিপেমেন্ট স্কেডিউল থাকে লোনের ক্ষেত্রে, যে আপনি কী করবেন প্রত্যেক মাসে হচ্ছে ধরেন আপনি 2 লাখ টাকার লোন নিয়েছেন, প্রত্যেক মাসে 5,000 করে শোধ করবেন, বা হচ্ছে আপনার এই রিপেইড যে স্কেডিউলটা সেটা এই লোনের ক্ষেত্রে ফিক্স থাকে। আচ্ছা, রিস্কের কথা আগে বলা হয়েছে যে যেহেতু এর ক্ষেত্রে অ্যাডভান্সের ক্ষেত্রে কোলাটেরাল থাকে না, রিস্কটা একটু বেশি, প্রসেসিং টাইম লোনসের ক্ষেত্রে বেশি, সিকিউরিটি হচ্ছে নর্মালি লোনের ক্ষেত্রে কিছু লোনের ক্ষেত্রে থাকে আর অ্যাডভান্সের ক্ষেত্রে থাকে না। আবার লিগ্যাল ফর্মালিটিস আমরা জানি যে লোনের ক্ষেত্রে বেশি। আর নেচার অফ ট্রানজ্যাকশন, আর এই ট্রানজ্যাকশনের নেচারটা হচ্ছে লোনের ক্ষেত্রে যেহেতু হাই অ্যামাউন্ট লং টার্মের জন্য এটা হচ্ছে লঙ্গার ডিউরেশনের জন্য দেওয়া হয়, আর অ্যাডভান্সটা দেওয়া হয় স্বল্প সময়ের জন্য। আচ্ছা, ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট। ক্যাশ ক্রেডিট কি? শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্সিং ফর এ কোম্পানি। তাহলে ক্যাশ ক্রেডিট হচ্ছে সিসি লোন, যেটা আমরা বলি যে এটা হচ্ছে একটা শর্ট টার্ম লোন। আর ওভারড্রাফট হচ্ছে আপনার অ্যাকাউন্টের অ্যাগেনস্টে আপনার 100 টাকা ছিল, আপনি 130 টাকা তুললেন, তো আপনার অ্যাকাউন্টের থেকেও বেশি পরিমাণ তুলতে অ্যালাউ করে ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। আচ্ছা, এবার আসি লোন ম্যানেজমেন্ট হচ্ছে কি, আপনার কাছে একজন কাস্টমার আসছে, আপনি তাকে লোন দিলেন, এখন লোন দেওয়াতেই তো শেষ না, সেটা তো আবার রিকভার করতে হবে। তো এই যে পুরো লোন ইনিশিয়েশন থেকে শুরু করে একদম লোন রিকভার করা পর্যন্ত পুরো প্রসেসটা, এটাকে বলা হয় লোন ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে কি মানে প্রসিডিউরটা কি? প্রথমেই হচ্ছে লোন অরিজিনেশন, দ্য প্রসেস অফ অ্যাপ্লাইং ফর। এখন যে লোন নিবে সে অ্যাপ্লাই করার পর এই প্রসেসটা শুরু হলো যে লোন অরিজিনেশন। এখন লোন সার্ভিসিং, সেটা কি? যে অনগোয়িং ম্যানেজমেন্ট অফ দ্য লোন ইনক্লুডিং জেনারেটিং রিপেমেন্ট স্কেডিউল। এখন আপনার থেকে লোনটা নিল, এই লোনটা হচ্ছে পেমেন্টটা কিভাবে করবে লোনের, সেটার হচ্ছে লোন সার্ভিসিং, মানে কোন মান্থলি পেমেন্ট করবে, নাকি আপনার কোয়ার্টারলি পেমেন্ট করবে, নাকি হচ্ছে বাৎসরিকভাবে পেমেন্ট করবে, এটাই হচ্ছে আর সেগুলো প্রিপেয়ার করা লোন সার্ভিসিং। লোন কালেকশন অ্যান্ড রিকভারি, সেই প্রিডিটারমাইন স্কেডিউল অনুযায়ী লোন কালেক্ট করা, রিকভারি করা। ডকুমেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে আপনি যাকে লোন দিবেন তার থেকে আপনি এনআইডি নেবেন, বিভিন্ন ডকুমেন্টস কাগজপত্র নেবেন, সেই ডকুমেন্টগুলো প্রপারলি ম্যানেজ করা। আচ্ছা, বড়োর সাথে কমিউনিকেশন, আপনি ইমেইলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে সেই বড়োর সাথে
কমিউনিকেট করা। আর অ্যানালাইসিস আর রিপোর্টিং হচ্ছে আপনার এই যে আপনি তো একজনকে লোন দিবেন, এরকম বিভিন্ন জনকে লোন দিবেন, সো সেই লোনগুলো অ্যানালাইসিস করবেন, বা আপনি যাকে লোন দিচ্ছেন তার আগের কোনো লোন ছিল কিনা, সেটা কিভাবে পে অফ করছে, তো এই জিনিসগুলো দেখা হয় লোন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, লোন ম্যানেজ করলে আসলে বেনিফিটটা কি কি লাভ হবে? একটা হচ্ছে এফিসিয়েন্সি বাড়বে, যে আপনি হচ্ছে লোনটা হচ্ছে দ্রুত রিকভার করতে পারবেন, আপনার অ্যাজ পার ইউর স্কেডিউল আপনি রিকভার করতে পারবেন। তারপর এরর হচ্ছে কমে যাবে। তারপর হচ্ছে ইমপ্রুভ বড়োয়ার এক্সপিরিয়েন্স। তাহলে বড়োয়ার হচ্ছে আগেও তো হচ্ছে সে হয়তো লোন নিয়েছে, তো সেখান থেকে কি করবে, পেমেন্ট আর কমিউনিকেশনের ক্ষেত্রে হেল্প হবে আপনি যদি প্রপারলি ম্যানেজ করেন। আর হচ্ছে এনহ্যান্স রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যদি একটা বড়োয়ারের সম্পর্কে জানেন, আমরা সেটা দেখব পরবর্তীতে, যে একটা বড়োয়ারের ক্ষেত্রে আমরা দেখি যে তার ক্রেডিট রেটিংটা কেমন, সেই রেটিং অনুযায়ী আপনি হচ্ছে যদি মনে হয় যে বেশি রিস্কি, তাহলে তো আপনি লোন দিবেন না। আর অপারেশনগুলোকে স্ট্রিমলাইন করা কি, সেন্ট্রালাইজেস লোন ডেটা অ্যান্ড ডকুমেন্টস, মেকিং দেম ইজিয়ার টু ম্যানেজ অ্যান্ড অ্যাক্সেস। তাইলে তার থেকে যে আপনি ডকুমেন্টসগুলো কালেক্ট করবেন, যে তথ্য ডাটা কালেক্ট করবেন, সেগুলো হচ্ছে এই স্ট্রিমলাইনে নিয়ে আসা, যাতে হচ্ছে পরবর্তীতে ম্যানেজ করা ইজি হয়। আচ্ছা, লোন পলিসি কি? লোন পলিসি হচ্ছে এই লোনের সাথে রিলেটেড ইন্টারনাল যে গাইডলাইন আছে আপনার ব্যাংকের, আপনি যে ব্যাংকে কাজ করেন সেই ব্যাংকের যে কিছু রুলস রেগুলেশন আছে লোনটা ম্যানেজ করার জন্য, সেটাই হচ্ছে লোন পলিসি। এরপর আসি আমরা ক্রেডিট অ্যানালাইসিস। কি? দ্য রিস্কিনেস অফ ডেট ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই কোম্পানিজ অর এন্টিটিস টু মেজার দ্য এন্টিটিস অ্যাবিলিটি টু মিট ইটস অব্লিগেশন। তাহলে এই যে আমি যাকে লোন দিচ্ছি, সে এই লোনটা পে করতে পারবে কিনা সেটা অ্যানালাইসিস করা, ওই যে লোন নিচ্ছে তার সম্পর্কে অ্যানালাইসিস করা। এখন সেই অ্যানালাইসিসটা হতে পারে কোয়ালিটেটিভ, হতে পারে কোয়ান্টিটেটিভ। তাহলে কোয়ালিটিতে দেখি যে প্রথমত দেখি আমরা তার ক্যারেক্টার, যে ওই বড়োয়ারটার ট্র্যাক রেকর্ড কেমন। সে আগে ধরেন আপনি এবি ব্যাংক, সে বিসি ব্যাংক থেকে লোন নিয়েছিল, ওই ব্যাংকে লোনটা পে অফ করছে কিনা, তাহলে তার রেকর্ড কেমন। তারপর হচ্ছে তার উইলিংনেস আছে কিনা, সে লোন নিল সেই টাকাটা ফেরত দেওয়ার ইচ্ছা আছে কিনা। তারপর তার ক্যাপাসিটি আছে কিনা, ক্যাপাসিটি বলতে তার ইনকামের সোর্স কি, সে কোথা থেকে টাকা পায়, সেই টাকা থেকে আমাকে দিতে পারবে কিনা। এরপর হচ্ছে ক্যাপিটাল, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ইনক্লুডিং দেয়ার ওয়ান ইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস। সে হচ্ছে ধরেন এই টাকাটা দিয়ে কি করবে, তার কোনো আলাদা কোনো জমি জমা বা বিজনেস আছে কিনা, সেখান থেকে সে পে করতে পারবে কিনা। তারপর হচ্ছে কোলাটেরাল, সে যে লোন নিতে যাচ্ছে, ধরেন 10 লাখ টাকা লোন নিতে যাচ্ছে, এর অ্যাগেনস্টে সে কোনো কোলাটেরাল জামানত রাখতেছে কিনা। এরপর হচ্ছে কন্ডিশন, দ্য ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে তার সাথে রিলেটেড না, যে আমাদের দেশের অর্থনীতির অবস্থা কেমন, পলিটিক্যাল কোনো ইয়ে আছে কিনা, যেটার কারণে হচ্ছে এই লোনটা ফেরত না পাওয়া যেতে পারে। আচ্ছা, এরপর দেখি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা করতে পারি কি আমরা, যদি একটা বিজনেস হয় সেটার ক্ষেত্রে আমরা তাদের ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সেগুলো দেখতে পারি, দেখে ওই কোম্পানি সম্পর্কে আমরা আইডিয়া জেনারেট করতে পারি যে এই কোম্পানিটা কেমন, তাদেরকে লোন দেওয়া যাবে কিনা। আচ্ছা, ফাইন্যান্সিয়াল বিভিন্ন রেশিও আমরা দেখে আসছি রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারে, যে লিকুইডিটি রেশিও, লেভারেজ রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, এই রেশিওগুলো দেখে আমরা আইডিয়া করতে পারি যে ওই ফার্মের বর্তমান অবস্থা কেমন, তাকে আদৌ লোন দেওয়া ঠিক হবে কিনা, সে অনেক বেশি লেভারেজ ইউজ করে কিনা, তার প্রফিটেবিলিটি কম না বেশি, সে পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি মেনটেন করে কিনা। আচ্ছা, এবার আসি কোয়ান্টিটেটিভ মডেল। এগুলো আগে দেখলাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আর কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। এখন আমরা দেখব কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এটা হচ্ছে এই যে এই ফিকো মেথডের মাধ্যমে ক্রেডিট স্কোরিং করা হয়, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন রেটিং থাকে, যে পুয়ার, ফেয়ার, গুড, ভেরি গুড, এক্সেপশনাল। তাহলে কোনোটা যদি পুয়ার হয়, রেটিং আসে পুয়ার আসলে এই ফিকো অনুযায়ী স্কোর আসবে 580 থেকে কম। 580 থেকে যদি কম হয় তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ, যেহেতু অ্যাভারেজ ডেমনস্ট্রেট লেন্ডার দ্যাট ইউ আর রিস্কি বরোয়ার। তাহলে এই যে আমরা একজনের রেটিং করে যদি রেটিংটা আসে পুয়ার, মানে 580 থেকে কম স্কোর আসে, তাহলে এটা হচ্ছে এই একজন রিস্কি বরোয়ার, তাহলে এনাকে লোন দেওয়া যাবে না। তো এভাবে যদি এক্সেপশনাল হয়, এক্সেপশনাল হলে খুবই ভালো, এটাকে অবশ্যই লোন দেওয়া যাবে। তো এটা বিভিন্ন ক্যাটাগরি আর কি এই ফিকো অনুযায়ী। সেমভাবে ভ্যান্টেজ স্কোর অনুযায়ী এরকম স্কোরিং আছে, স্কোরিং দেখে বলা যায় যে লোন দেওয়া আদৌ উচিত হবে কিনা। আর একটা ক্রেডিট অ্যানালিসিস টুল হচ্ছে অল্টম্যান জেট স্কোর। অল্টম্যান জেট স্কোর বলে যে একটা কোম্পানি সেটা ব্যাংক্রাপসি হওয়ার চান্স কেমন।
আর এটা দেখা হয় যদি 1.8 এর নিচে হয় তাহলে যে কোম্পানিটা ব্যাংক্রাপসির দিকে যাচ্ছে, আর যদি এটা 3 এর উপরে হয় তাহলে এটা ভালো অবস্থানে আছে। তো আমরা অল্টম্যান জেড স্কোরের মাধ্যমে এই অল্টম্যান জেড স্কোরটা কীভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে এটা ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে আমরা অল্টম্যান জেড স্কোরটা ক্যালকুলেট করতে পারবো। এখানে এ দিয়ে বোঝাচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, মানে আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, এটা ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। আর বি দিয়ে বোঝাচ্ছে রিটেইনড আর্নিংস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এইভাবে সিডি তিনটার ফর্মুলা আছে। তো এই ফর্মুলার মাধ্যমে যদি আমাদের এই যে জেড স্কোরটা এটা যদি 1.8 এর কম আসে তাহলে ব্যাংক্রাপসির দিকে যাচ্ছে এই কোম্পানিটা, আর যদি 3 এর বেশি আসে তাহলে বেটার। আচ্ছা, এরপর আমরা দেখতে পারি যে মার্কেট আর ইন্ডাস্ট্রির কি অবস্থা, শর্ট অ্যানালাইসিস করতে পারি আমরা। শর্ট অ্যানালাইসিস মানে হচ্ছে ওই কোম্পানিটার স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, থ্রেট কি, এই জিনিসগুলো আমরা ইভালুয়েট করতে পারি। তারপর পটার্স 5 ফ্যাক্টর মডেলের মাধ্যমে আমরা দেখতে পারি যে কোম্পানিটা যে ইন্ডাস্ট্রিতে বিলং করে সেই ইন্ডাস্ট্রিতে নতুন কোনো কম্পিটিটর আসার চান্স কেমন, এক্সিস্টিং যারা কম্পিটিটর আছে তাদের তুলনায় তার অবস্থান কেমন, তারপর বড়দের সাথে তার বার্গেনিং পাওয়ার কেমন, সাপ্লায়ারের সাথে তার বার্গেনিং পাওয়ার কেমন, এই জিনিসগুলো আমরা পটার্স 5 ফোর্সেস মডেল দিয়ে অ্যানালাইসিস করতে পারি। আর ফাইনালি পেস্টেল অ্যানালাইসিস যেটা মাধ্যমে আমরা এক্সটার্নাল ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করি, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, এই অ্যানালাইসিসগুলো করে থাকি। আচ্ছা, এরপর আসি আমরা ক্লাসিফিকেশন অফ লোন। টাইপ অফ লোনের মধ্যে আমরা দেখছি যে সিকিউর, আনসিকিউর, যদি কোলাটেরাল থাকে তাহলে সিকিউর, কোলাটেরাল না থাকলে আনসিকিউর। আর কনভেনশনাল লোনস হচ্ছে যেটা গভর্নমেন্ট ব্যাকড না, আর গভর্নমেন্ট ব্যাকড হলে সেটা গভর্নমেন্ট ব্যাকড লোনস। আচ্ছা, পারপাস অনুযায়ী হচ্ছে কমার্শিয়াল লোনগুলো হচ্ছে কোনো বিজনেস অপারেশন বা এক্সপ্যানশনের জন্য কমার্শিয়াল লোন দেওয়া হয়। রিটেইল লোন হচ্ছে যেমন হোম লোন, কার লোন। পার্সোনাল লোন হচ্ছে যেমন মেডিকেল বিল, ট্রাভেল, এগুলোর জন্য লোন। আর এগ্রিকালচারাল লোন যেমন বিকেবি, রাকাব, আমাদের এগুলো এগ্রিকালচারাল লোন দিয়ে থাকে। এটা স্পেসিফিক্যালি কৃষকদের জন্য এই লোনটা। আচ্ছা, যদি আমরা ডিউরেশন অনুযায়ী ক্লাসিফাই করি লোনগুলোকে, তাহলে শর্ট টার্ম হচ্ছে 1 বছরের নিচের যে লোনগুলো রিপে করতে হবে 1 বছরের মধ্যে। আর মিডিয়াম টার্ম হচ্ছে 1 থেকে 5 বছরের মধ্যে, আর 5 বছরের বেশি হলে সেটা লং টার্ম। আচ্ছা, এখন এই লোনগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি রিস্ক প্রোফাইল অনুযায়ী, রিস্কের উপর বেস করে। তো প্রথমত হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে পারফর্মিং লোন, এটা বেটার। স্পেশাল মেনশন অ্যাকাউন্ট মানে আর্লি সাইন্স অফ স্ট্রেস, মানে এটা প্রবলেম লোনের দিকে যাচ্ছে বা নন পারফর্মিং লোনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে হচ্ছে রিপে করে নাই। আর যদি সাবস্ট্যান্ডার্ড হয় সেটা হচ্ছে 3 মাসের অধিক হয়ে গেছে, 3 থেকে 6 মাসের মধ্যে পে করে নাই। তারপর হচ্ছে ডাউটফুল হলে 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম। আর ব্যাড অ্যান্ড লস মানে এটা 1 বছর পার হয়ে গেছে, এটা ধরা হয় যে আনরিকভারেবল, এটা রিকভার করাই যাবে না। আচ্ছা, প্রবলেম লোনস হচ্ছে যে আমরা এখানে যে দেখলাম সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড অ্যান্ড লস, যেগুলো হচ্ছে রিস্কি, যেই লোনগুলো রিকভার হওয়ার চান্স কম, সেগুলোই হচ্ছে প্রবলেম লোনস। আচ্ছা, এখন দেখি আমরা যে প্রবলেম লোনগুলোর সিমটম কি, মানে কি দেখে আমরা বলবো যে এগুলা আসলে প্রবলেম লোন বা নন পারফর্মিং লোন বা অ্যাসেট। সেগুলো হচ্ছে মিস অর লেট পেমেন্ট, ওই যে ওখানে আমরা দেখলাম যে 3 মাস পার হয়ে গেছে কিন্তু রিপে করে নাই। ডিক্লাইনিং ক্রেডিট স্কোর যদি কমে যায়, কমে যায় মানে এটা ডিফল্ট হওয়ার চান্স বাড়ে। হাই ডেট টু ইনকাম রেশিও, মানে ওর ইনকাম যতটুকু তার চেয়ে বেশি হচ্ছে ডেট ইস্যু করতেছে। ফ্রিকুয়েন্ট রিস্ট্রাকচারিং রিকোয়েস্ট, মানে বারবার হচ্ছে রিস্ট্রাকচার করতে বলতেছে যে এই লোনটা পরের লোনের সাথে রিস্ট্রাকচার করে পরিশোধ করবে। বরোয়ার্স ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস যদি থাকে, তো এই সিমটমগুলো দেখে আমরা বলতে পারি যে এই লোনটা হচ্ছে প্রবলেম লোন। এখন প্রবলেম লোন কেন হয়, কজেস অফ প্রবলেম লোন, সেটা হচ্ছে পুয়ার ক্রেডিট অ্যানালাইসিস। এখন ক্রেডিট অ্যানালাইসিসটা যদি যথার্থ না হয়, আমরা দেখলাম কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ এই অ্যানালাইসিসগুলো যদি এক্স্যাক্ট যথোপযুক্ত না হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম লোন ক্রিয়েট হতে পারে। ইকোনমিক ডাউনটার্ন, এখন অর্থনীতির অবস্থায় যদি খারাপ থাকে, ইনফ্লেশন বেশি থাকে, বেকারত্ব বেশি থাকে, যদি অর্থনীতি ভালো না হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম লোন ক্রিয়েট হতে পারে। তারপর হচ্ছে বিজনেস ফেইলার, এখন ধরেন একটা ইন্ডাস্ট্রিতে যদি বিজনেস ফেইল করে, মানে বিজনেসের অবস্থা ভালো না থাকে, তো এই বিজনেস যারা করে ওই কোম্পানিগুলো বা ওখানে যারা জব করে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রবলেম লোন ক্রিয়েট হতে পারে। আর বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের কারণে হচ্ছে
বা প্যান্ডেমিক করোনার জন্য অনেকের চাকরি চলে যায়, অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম লোন ক্রিয়েট হতে পারে। আর ফাইনালি যদি ইন্টেনশনাল ডিফল্টার থাকে, যারা হচ্ছে এই যে দরবেশ বাবাদের মতো যারা হচ্ছে ব্যাংক খালি করে বিদেশে টাকা পাঠাতে, এরকম ইন্টেনশনাল ডিফল্টারের কারণেও হচ্ছে প্রবলেম লোন ক্রিয়েট হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের রেমিডিটা কি, প্রিভেন্টিভ কি মেজার নিতে পারি আমরা? তাহলে ক্রেডিট অ্যাপ্রেজাল হচ্ছে রিগোরাস হতে হবে, আমাদের ভালোভাবে দেখতে হবে, একজনকে লোন দেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে যে সেটা বিজনেস হোক, ইন্ডিভিজুয়াল হোক, যেই হোক, সে যাতে এটা পে অফ করে, তার ক্যাপাসিটি আছে কিনা এটা আমাদের যাচাই করতে হবে। রেগুলার মনিটরিং করতে হবে, একটা লোন আমি তাকে দিয়ে দিলাম, সে মন চাইলো দিল, না চাইলো নাই, এটা আমাদের রেগুলার মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। এরপর হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেম টু ডিটেক্ট স্ট্রেস ইন্ডিকেটর। তাহলে এই যে আমরা শুরুতে দেখলাম এই যে স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্ডার্ড, তো এটা এক মাস পে করতেছে না, তখন আমাকে এটা সিরিয়াসলি নিতে হবে যে সে 1 মাস যাতে পে করলো না, তারপর দেখা যাবে 3 মাস হলেও পে করতেছে না, 6 মাস হলেও পে করতেছে না, আস্তে আস্তে কিন্তু প্রবলেম লোনের দিকে যাবে। সো শুরুতেই আমরা যদি কোনো সাইন দেখি তখন আমাদের সতর্ক হতে হবে। আচ্ছা, কিউরেটিভ মেজার কী কী? যে লোন রিস্ট্রাকচারিং করা যেতে পারে, নেগোসিয়েশনের মাধ্যমে সেটেলমেন্ট করা যেতে পারে, যে তার জন্য বার্ডেন হয়ে গেছে, ধরেন ইন্টারেস্টটা ছাড় দেওয়া হলো, তাই সে প্রিন্সিপালটা যাতে পে অফ করে দেয় এরকম। তারপর ফাইনালি যদি এগুলোর মাধ্যমে না হয় তো লিগ্যাল অ্যাকশন নিতে হবে, তার বিরুদ্ধে সু করতে হবে। তারপরে হচ্ছে অ্যাসেট সিজার সেইজ করতে হবে, সে যদি কোনো কোলাটারাল রেখে থাকে সেটা সেইজ করতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখন কিছু কোশ্চেন দেখি যে আমাদের এই যে আমানত ব্যবস্থাপনা ডিপোজিট ম্যানেজমেন্ট, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের তহবিল সংগ্রহ করে যথাযথ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন। দেখেন, একটা ব্যাংক আপনার টাকা নিয়ে কিন্তু বসে থাকবে না, তার মেইন পারপাজই কিন্তু এটা যে আপনার টাকাটা কিভাবে আরও বাড়ানো যায়, না হলে সে তার এমপ্লয়ীদের স্যালারি দেবে কিভাবে, সে প্রফিট আর্ন করবে কিভাবে। সো ব্যাংকের আমানত ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হচ্ছে তহবিল সংগ্রহ করে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মুনাফা অর্জন করা। তহবিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের আমানত। হ্যাঁ, ব্যাংক তহবিল কোথায় পাবে? ব্যাংকের এই প্রধান যে সোর্সটা হচ্ছে আমি যে টাকাটা রাখতেছি ব্যাংকে, এটাই ব্যাংকের তহবিলের প্রধান উৎস। ব্যাংকের প্রধান ব্যয় কোনটা? ব্যয় হচ্ছে যে আপনি টাকা রাখছেন 100 টাকা, আমি 200 টাকা রাখছি, আপনাকে 10% 10 টাকা সুদ দিচ্ছে, আমাকে 20 টাকা সুদ দিচ্ছে, এই যে সুদটা, এটা হচ্ছে ব্যাংকের আমানতের উপর প্রদত্ত সুদ, এটাই ব্যাংকের প্রধান ব্যয়। ব্যাংকের যত খরচ আছে এর মধ্যে সবচেয়ে প্রধান যে খরচ সেটা হচ্ছে ব্যাংকের আমানতের উপর প্রদত্ত সুদ। ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা নির্ভর করে কিসের উপর? আমানতের পরিমাণের উপর। একটা ব্যাংক যত বেশি লোন কালেক্ট করবে, এই ডিপোজিট কালেক্ট করতে পারবে, তত বেশি লোন দিতে পারবে। ডিপোজিট যদি কালেক্ট করতে না পারে, সে লোনও দিতে পারবে না। আচ্ছা, অনেক গ্রাহক একসাথে টাকা তুলতে আসলে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ব্যাংক রান। আমরা দেখছি যে অনেক মানুষ যদি একসাথে একটা ব্যাংক থেকে টাকা তুলতে আসে, তখন সেই পরিস্থিতিটাকে ব্যাংক রান বলা হয়। আমানত সংগ্রহ প্রক্রিয়ার প্রধান লক্ষ্যটা হচ্ছে তারল্য বাড়ানো। তাহলে আমানত সংগ্রহ প্রক্রিয়ার প্রধান লক্ষ্যটাই হচ্ছে তারল্য বা লিকুইডিটি বাড়ানো, ব্যাংকের কাছে যাতে পর্যাপ্ত ফান্ড থাকে। ব্যাংক কীভাবে তারল্য ধরে রাখে? আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। হ্যাঁ, আমরা জানি যে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এগুলোর মাধ্যমে ব্যাংক তার আমানতের একটা অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখে। আমরা নেক্সট ক্লাসে দেখব যে সিআরআর, এসএলআর, কনভেনশনাল, তারপর হচ্ছে ইসলামী ব্যাংকে কতটুকু রাখে, সেই বিষয়গুলো আমরা দেখব। যে 100 টাকা যদি কালেক্ট করে, দেখা যায় সিআরআর হচ্ছে কনভেনশনাল ইসলামী সব ব্যাংকের ক্ষেত্রে 4%, এর মানে হচ্ছে 4% হচ্ছে আপনার 4 টাকা। 100 টাকা ডিপোজিট কালেক্ট করলে 4 টাকা আগে সিআরআর হিসেবে বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে। আবার ধরেন এসএলআর রাখতে হবে 13.5%, তো 13.5 টাকা এসএলআর হিসেবে রাখতে হবে, সেটা টাকায় না রেখে মার্কেটেবল সিকিউরিটিসে রাখতে পারে, তো বাকি টাকা সে লোন দিবে। আচ্ছা, আমানত ব্যবস্থাপনার প্রধান চ্যালেঞ্জ কি? আমানতের খরচ নিয়ন্ত্রণ। তাহলে যে আমানত যে নিচ্ছে, নেওয়ার জন্য তাকে যে ইন্টারেস্ট পে করতে হচ্ছে, এইটা হচ্ছে তার প্রধান চ্যালেঞ্জ, এই খরচটা মিট আপ করা। ব্যাংকের মূলধনের প্রধান কাজ হচ্ছে অপ্রত্যাশিত ক্ষতি বা আর্থিক সংকট থেকে রক্ষা। যেমন ওই টায়ার অন ক্যাপিটাল সম্পর্কে আমরা বলছি, টায়ার টু ক্যাপিটাল, যে ব্যাংক যখন আনএক্সপেক্টেড কোনো লস হয়, শুরুতে হিট করে আপনার টায়ার অন বা কোর ক্যাপিটাল, যেগুলা কমন শেয়ার, রিটেইন আর্নিং, এগুলোতে আগে হিট করে। তো এই যে আনএক্সপেক্টেড লস বা লসটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাংকে এই ক্যাপিটাল রাখতে হয়, মূলধন রাখতে হয়। আচ্ছা, মূলধন ও আমানতের পার্থক্য কোথায়? মূলধন হচ্ছে শেয়ার হোল্ডারদের বিনিয়োগ, আর আমানত হচ্ছে এই যে গ্রাহকের অর্থ, ডিপোজিটরদের অর্থ। কোন ঝুঁকি ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার থেকে আসে? অভ্যন্তরীণ ব্যবস্থাপনা থেকে অপারেশনাল রিস্ক। তো এরকম আমাদের বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে। আমরা এখন এমসিকিউর দিকে যাই। যে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য চিপেস্ট সোর্স? তাহলে চিপেস্ট সোর্স কোনটা?
সেটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট বা কারেন্ট ডিপোজিট চাহিদা মাত্র সে তুলে নিচ্ছে, এই জন্য তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে না, এই জন্য হচ্ছে এটা চিপেস্ট সোর্স। আচ্ছা, ডিপোজিট ম্যানেজমেন্টের কি চ্যালেঞ্জ কোনটা? চ্যালেঞ্জ হচ্ছে কস্ট অফ ডিপোজিট উইথ লেন্ডিং রেট, মানে এটা ম্যানেজ করাটা। আপনি 100 টাকা ডিপোজিট আনলেন, এখন প্রথমত দেখেন 100 টাকার পুরোটা আপনি লোন দিতে পারতেছেন না, আপনার এটা আবার বাংলাদেশ ব্যাংকে রাখতে হচ্ছে। তাহলে আপনি লোন যেটা দিচ্ছেন, লোন থেকে যত পাচ্ছেন আর ডিপোজিট নিচ্ছেন তাকে যেটা দিচ্ছেন, এই পার্থক্যটা অলওয়েজ কিন্তু আপনার মেনটেন করতে হচ্ছে, মানে এই পার্থক্যটাই আপনার স্প্রেড, এখান থেকে এমপ্লয়ীদের বেতন, ব্যাংকের প্রফিট। সো এই গ্যাপটা বজায় রাখা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিপোজিট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এরপর কি টায়ার অন ক্যাপিটাল প্রাইমারি রিপ্রেজেন্ট? টায়ার অন ক্যাপিটালের ক্ষেত্রে আমরা ডিসকাস করছি যে ইকুইটি আর রিটেইন আর্নিং হচ্ছে টায়ার অন ক্যাপিটালের অংশ। আচ্ছা, একটা ব্যাংক যদি লেভারেজ বাড়ায়, এক্সেসিভলি লেভারেজ বাড়ায়, তাহলে কি হবে? তাহলে এই ব্যাংকটার ইনসলভেন্ট হওয়ার চান্স আছে, দেউলিয়া হয়ে যাওয়ার চান্স আছে যদি লেভারেজ বাড়াইতে থাকে। আচ্ছা, ক্যাশ রিজার্ভ রেশিও ইজ মেইনটেইনড উইথ সেন্ট্রাল ব্যাংক। তাহলে আমরা দেখছি যে সিআরআর প্লাস এসএলআর, এই দুটাই হচ্ছে কোথায় রাখতে হয়? দুটাই হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে রাখতে হয়। আচ্ছা, হায়ার এসএলআর রিকোয়ারমেন্ট উইল লিড টু, এসএলআর কি? এটা যেহেতু বাংলাদেশ ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে রাখতে হয়, তাহলে যখন আপনার এসএলআর যদি হায়ার রিকোয়ারমেন্ট হয়, এসএলআর এর পরিমাণ 13.5 থেকে বাড়ায় যদি 16 করে দেয়, তখন হচ্ছে আপনার ওই যে 13.5 টাকা না রেখে, 100 টাকার মধ্যে 13.5 টাকা না রেখে এখন 16 টাকা রাখতে হবে বাংলাদেশ ব্যাংকে। তাহলে আপনার লোন দেওয়ার ক্যাপাসিটি কমে যাবে, তাহলে লেন্ডেবল ফান্ডের পরিমাণ কমে যাবে। আচ্ছা, স্ট্যাটিউটরি রিজার্ভ রিকোয়ারমেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট এক্সপ্যানশনটাকে কন্ট্রোল করা, মানে হচ্ছে আপনি 100 টাকা পাইলেন, 100 টাকাই যাতে আপনি ক্রেডিট হিসেবে, লোন হিসেবে দিয়ে না দেন, ডিপোজিট যতটুকু কালেক্ট করুন ততটুকু যাতে না দিতে পারেন, এই জন্যই হচ্ছে এই যে স্ট্যাটিউটরি রিজার্ভ রিকোয়ারমেন্ট। লিকুইডিটি রিস্ক কখন অ্যারাইজ হয়? লিকুইডিটি রিস্ক কখন অ্যারাইজ হয়? যখন লায়াবিলিটি ম্যাচিউর বিফোর অ্যাসেট। হ্যাঁ, দেখেন আপনি 100 টাকা লোন নিছেন, 100 টাকা লোন দিচ্ছেন, 100 টাকা ডিপোজিট রাখছেন। এখন এই ডিপোজিটের মেয়াদ যদি 1 বছর হয় আর লোনের মেয়াদ যদি 2 বছর হয়, তাহলে 1 বছর পর যার কাছ থেকে আপনি ডিপোজিট আনছেন, সে যদি আপনার কাছে টাকা ফেরত চায়, তো আপনি তো দিতে পারবেন না, কারণ ওই টাকাটা তো আপনি 2 বছরের জন্য লোন দিয়ে রাখছেন। সো এদের মধ্যে কিন্তু ম্যাচুরিটি কিন্তু সেম হইতে হবে। ম্যাচুরিটি যদি সেম হয় তাহলে লিকুইডিটি রিস্ক অ্যারাইজ করবে না, আদারওয়াইজ আপনার লিকুইডিটি রিস্ক অ্যারাইজ। উল্টোটাও হতে পারে যে আপনি ডিপোজিট আনছেন 3 বছরের জন্য, লোন দিচ্ছেন 1 বছরের জন্য, তো 1 বছর পর আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে, কিন্তু আপনি যার থেকে নিছেন, যার থেকে আপনি ডিপোজিট রাখছেন, সে নিবে আপনার থেকে 3 বছর পর, তো আপনার কাছে ওই ফান্ডটা এক্সেস পড়ে থাকার চান্স আছে। তো ওই সময় যদি আপনি ওই রেটে ইনভেস্ট করতে না পারেন, তাহলে এইটা আপনার জন্য কিন্তু রিস্ক। সো লিকুইডিটি রিস্ক হবে কখন? যখন লায়াবিলিটি আর অ্যাসেটের মধ্যে ম্যাচুরিটিটা মিসম্যাচ হবে, তখন। হুইচ রেশিও ইজ মোস্ট ইউজড ফর লিকুইডিটি? তাই লিকুইডিটি মেজারমেন্টের জন্য হচ্ছে লিকুইডিটি কাভারেজ রেশিও ইউজ করা হয়। আচ্ছা, অ্যাসেট লায়াবিলিটির ম্যাচুরিটি মিসম্যাচ হলে লিকুইডিটি রিস্ক ক্রিয়েট হয়। লোনস দ্যাট আর রিপেইড ইন ফিক্সড ইনস্টলমেন্টের মধ্যে যেগুলো দিতে হয়, এটা হচ্ছে টার্ম লোন, লং টার্ম লোন। আর অ্যাডভান্স ডিফার ফ্রম লোনস প্রাইমারিলি। তাহলে অ্যাডভান্স আর লোনের মধ্যে মেজর পার্থক্য হচ্ছে অ্যাডভান্স হচ্ছে কি শর্ট টার্ম আর রিপেয়েবল অন ডিমান্ড, আর লোন হচ্ছে নর্মালি লং টার্ম। লোনের ক্ষেত্রেও যদিও শর্ট টার্মও আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টাইপ অফ অ্যাডভান্স? অ্যাডভান্সের টাইপ হচ্ছে শর্ট টার্ম, যেগুলো ওভারড্রাফট শর্ট টার্ম, ক্যাশ ক্রেডিট শর্ট টার্ম, বিল ডিসকাউন্টিং শর্ট টার্ম, তাহলে এগুলো শর্ট টার্ম। টার্ম ডিপোজিটটা হচ্ছে লং টার্ম, তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স না। আচ্ছা, ক্যাশ ক্রেডিটের ক্ষেত্রে ইন্টারেস্ট চার্জ করা হয় কিসের উপর? ক্যাশ ক্রেডিটের ক্ষেত্রে ধরেন একটা লিমিট নেওয়া হয় যে আমি 100 টাকা লোন নিব, এখন আপনি 100 টাকা নিলেন না, নিলেন 80 টাকা, তাহলে আপনার ইন্টারেস্ট দিবেন ওই 80 টাকার উপর, বাকি 20 টাকার উপর আপনি কমিশন ফি দিবেন, কিন্তু আপনার ইন্টারেস্ট অ্যাকচুয়ালি পে করতে হবে আপনি যত টাকা লোন নিছেন সেটার উপর। ওভারড্রাফট ফ্যাসিলিটি জেনারেলি এক্সটেন্ডেড টু, ওভারড্রাফট ফ্যাসিলিটি হচ্ছে শুধু কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে, এই কারেন্ট অ্যাকাউন্টের অ্যাগেনস্টে যে আপনি 100 টাকা ডিপোজিট রাখছিলেন, এখান থেকে আপনি কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার, তো 120 টাকা উইথড্র করলেন, এটা হচ্ছে ওভারড্রাফট ফ্যাসিলিটি। আচ্ছা, হুইচ ফ্যাসিলিটি ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর কন্টিনিউয়াস ওয়ার্কিং ক্যাপিটাল? তাহলে কন্টিনিউয়াস ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, ওয়ার্কিং ক্যাপিটাল নিডসের জন্য ক্যাশ ক্রেডিট বা সিসি লোনটা অ্যাপ্রোপ্রিয়েট। লোন পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন রিডিউস ক্রেডিট কনসেন্ট্রেশন, রিস্কটা কমায় দেয়। হ্যাঁ, যদি আপনার লোন পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করেন, মানে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি লোন দেন, তখন আপনার ক্রেডিটটা কনসেন্ট্রেটেড থাকতেছে না। আপনার ধরেন
একটা ইন্ডাস্ট্রিতে আপনি যদি সব লোন দিয়ে দেন, ধরেন ম্যানুফ্যাকচারিং, মানে যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যদি আপনি লোন দেন, কোনো কারণে যদি ইন্ডাস্ট্রিটা ফল করে, ওটার যদি বিজনেসের অবস্থা খারাপ হয়, তাহলে কিন্তু আপনি বিশাল ঝুঁকিতে পড়ে যাবেন। সো যদি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন এটা ক্রেডিট কনসেন্ট্রেশনটা কমায় দেয়, মানে আপনি বিভিন্ন জায়গায় লোন দিচ্ছেন, আপনার ক্রেডিটটা একটা জায়গায় একীভূত থাকতেছে না, বিভিন্ন সেক্টরে থাকতেছে। এ লোন পলিসি ইজ নেসেসারি বিকজ ইফ স্ট্যান্ডার্ডাইজ ক্রেডিট ডিসিশন, এটা ক্রেডিট ডিসিশনকে স্ট্যান্ডার্ডাইজ করে। লোন পলিসি হচ্ছে বিভিন্ন রুলস রেগুলেশন, যদি রুলস রেগুলেশন থাকে, এই রুলস রেগুলেশন যদি মেনে চলা হয়, ইন্টারনাল রুলস রেগুলেশনগুলো, তাহলে ক্রেডিট ডিসিশনটা ওয়াইজলি নেওয়া যায়। আচ্ছা, গুড লোন পলিসি এমফাসাইজেস রিস্ক বেসড প্রাইসিং, মনিটরিং অ্যান্ড রিকভারি। তাহলে এই 5C অফ ক্রেডিট অ্যানালাইসিস, অনেকে হচ্ছে 6C বলে থাকেন, তো এই যে 5Cর মধ্যে আছে ক্যারেক্টার, ক্যাপাসিটি, কোলাটেরাল, কন্ডিশন, এগুলো। কর্পোরেট ট্যাক্স হচ্ছে এর মধ্যে নাই, 5Cর মধ্যে নাই। ডেট সার্ভিস কাভারেজ রেশিও ইজ এ টুল টু মেজার বড়োয়ার্স রিপেমেন্ট ক্যাপাসিটি। তাহলে ডেট সার্ভিস কাভারেজ রেশিও হচ্ছে বড়োয়ার রিপেমেন্ট করতে পারবে কিনা সেটা মেজার করা হয় ডেট সার্ভিস কাভারেজ রেশিও দিয়ে। আচ্ছা, ইফ এ বড়োয়ার্স কারেন্ট রেশিও বিলো 1, কারেন্ট রেশিও 1-এর কম মানে কি? কারেন্ট লায়াবিলিটি কারেন্ট অ্যাসেটের থেকে বেশি, তাহলে কি ইনসলভেন্ট হওয়ার চান্স আছে। হাই লিকুইডিটি না, বরং এটা লিকুইডিটি আরও কম। আচ্ছা, সেন্সিটিভিটি অ্যানালাইসিস ইন ক্রেডিট অ্যাপ্রেজাল হেল্পস ইন, সেন্সিটিভিটি অ্যানালাইসিস হেল্প করে প্রজেক্টের রিস্ক, অ্যাডভার্স কন্ডিশনে প্রজেক্টের রিস্ক মেজার করতে। লোন ক্লাসিফাইড অ্যাজ ডাউটফুল, ডাউটফুল যদি হয় তাহলে কি রিকভারেবল বাট উইথ আনসার্টিনিটি, যে আমরা দেখছিলাম ডাউটফুল, সাবস্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে ব্যাড অ্যান্ড লস। তাহলে ডাউটফুল যেটা, সেটা রিকভারেবল কিন্তু শিওর না যে আদৌ পাওয়া যাবে কিনা, অনেক আনসার্টিনিটি আছে। আচ্ছা, প্রাইমারি ডিস্টিংশন বিটুইন সাবস্ট্যান্ডার্ড অ্যান্ড ডাউটফুল। সাবস্ট্যান্ডার্ড আর ডাউটফুলের মধ্যে পার্থক্য হচ্ছে এই প্রত্যেকটাই, স্ট্যান্ডার্ড, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, তারপর সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, এগুলো প্রত্যেকটার পার্থক্য হচ্ছে রিকভারেবিলিটির উপর। রিকভারেবিলিটি যত কমে যায়, রিকভারেবল করার চান্স কমে যায়, তত হচ্ছে ওই লোনটা বেশি ওই নন পারফর্মিং হয়ে যায়। লোনস নট সার্ভিসড ফর 90 days, তাহলে 90 দিনের বেশি যদি 90 দিনের বেশি হয়ে যায় পেমেন্ট না করে, তখন সেটা নন পারফর্মিং অ্যাসেট বা নন পারফর্মিং লোন হয়ে যায়। অন আর্লি সিমটম অফ প্রবলেম লোন হচ্ছে ওভারডিউ ইন্টারেস্ট পেমেন্ট। আচ্ছা, এরপর আসি কি ইন্টারনাল কজ অফ প্রবলেম লোন। তাহলে প্রবলেম লোন বা নন পারফর্মিং লোনের কি ইন্টারনাল কস্ট, কারণটা কি? ইনইফেক্টিভ ক্রেডিট অ্যাপ্রেজাল, মানে হচ্ছে এই ক্রেডিট লোনটা দেওয়ার সময় তার যে ক্রেডিট ক্যাপাসিটি সেটা ভালোভাবে জাজ করা হয় নাই, যে কারণে হচ্ছে এই প্রবলেম লোনটা ক্রিয়েট হয়। হুইচ ইজ নট এ রেমেডি ফর প্রবলেম লোন। এখন প্রবলেম লোনের ক্ষেত্রে রেমেডি না কোনটা, মানে রিস্ট্রাকচারিং রিপেমেন্ট। হ্যাঁ, এটা রিস্ট্রাকচারিং রিপেমেন্টের মধ্যে প্রবলেম লোনটাকে দূর করা যায় বা কমানো যায়, কোলাটেরাল রিয়েলাইজেশনের মাধ্যমে কমানো যায়, লিগ্যাল অ্যাকশন নেওয়ার মাধ্যমে হচ্ছে রিকভার করা যায়। কিন্তু অ্যাডিশনাল ফাইন্যান্সিং উইদাউট আ প্রেজার, আরও যদি আপনি ফাইন্যান্সিং করেন তাহলে তো আর এটা প্রবলেম লোন কমাবে না, বরং বাড়াবে। প্রবলেম লোনস নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, কার হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, প্রফিটেবিলিটিকে। আচ্ছা, লিকুইডিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিলেটেড বিকজ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ইনশিওর লং টার্ম সলভেন্সি। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি দেখায় লং টার্ম, আর লিকুইডিটি দেখায় শর্ট টার্ম অব্লিগেশন মিট আপ করতে পারবে কিনা সেটা। সিআরআর যদি সেন্ট্রাল ব্যাংক কমায় দেয় তাহলে কি হবে? লেন্ডিং ক্যাপাসিটি বাড়বে। ওই যে এখন 4 টাকা রাখতে হয় 100 টাকায়, এটা যদি 3% করে দেয় তাহলে 100 টাকায় 3 টাকা রাখতে হবে, এক্সট্রা 1 টাকা, তখন এটাও ব্যাংক লোন দিতে পারবে। সো ব্যাংকের লেন্ডিং ক্যাপাসিটি বাড়বে। এ ব্যাংক দ্যাট ফেলস টু ডাইভার্সিফাই ইটস লোন পোর্টফোলিও মে ফেজ, যদি লোন ডাইভার্সিফাই করতে না পারে, একটা পার্টিকুলার সেক্টরে যদি সব লোন দিয়ে দেয়, একটা পার্টিকুলার বড়োরকে যদি সব লোন দিয়ে দেয়, তাহলে ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক বাড়বে। লোন প্রাইসিং ইজ আইডিয়ালি বেসড অন, লোনের যে প্রাইসিংটা সেটা কিসের উপর বেস করে? একটা হচ্ছে অপারেটিং কস্ট। এই ধরেন আপনার এই বিজনেস চালানোর জন্য যে খরচটা, বা আপনি হচ্ছে যে ডিপোজিটটা কালেক্ট করছেন, ডিপোজিট কালেক্ট করার জন্য যে চার্জটা দিতে হচ্ছে সেটা, তার সাথে আপনি একটা রিস্ক প্রিমিয়াম ধরতেছেন। রিস্ক প্রিমিয়াম কোনটা? যে একটা ক্রেডিটরের ক্রেডিট রেটিং যত খারাপ তত বেশি আপনি রিস্ক প্রিমিয়াম চার্জ করবেন, যদি রেটিং ভালো হয় তখন কম প্রিমিয়াম চার্জ করবেন। তার সাথে আপনার একটা ডিজায়ার্ড রিটার্ন, আপনার ধরেন অপারেটিং কস্ট ছিল, এই অপারেটিং কস্ট হচ্ছে 5%, তার সাথে আপনি রিস্ক প্রিমিয়াম ধরলেন 2%, তার সাথে আপনার ধরেন এই এক্সপেক্টেড রিটার্ন 4%, এটা মিলে 4+9 11%। সো এভাবে হচ্ছে প্রাইসিংটা করা হয়। লোন প্রাইসিং মানে লোন যে দিলেন আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করবেন, সেটা হচ্ছে এই 3টা জিনিস কনসিডার করে। আচ্ছা, ব্যাজেল অ্যাকর্ডস মেইনলি এইম অ্যাট, ব্যাজেল অ্যাকর্ডসের মেইন
এইমটা হচ্ছে, মেইন গোলটা, অবজেক্টিভটাই হচ্ছে স্ট্রেনদেন করা, গ্লোবাল ব্যাংকিং যে সেক্টরটা সেটাকে স্ট্রেনদেন করা, শক্তিশালী করা। আচ্ছা, হুইচ ইজ ডিরেক্টলি লিঙ্ক টু লিকুইডিটি ক্রাইসিসের সাথে ফান্ডিং রিস্কটা ডিরেক্টলি জড়িত। আচ্ছা, লস অ্যাসেট হচ্ছে একটা লোনকে আমরা লস অ্যাসেট বলবো যদি সেটা একদম নট রিকভারেবল হয়, মানে ব্যাড অ্যান্ড লস। আচ্ছা, প্রাইম অবজেক্টিভ অফ লোন মনিটরিং, লোন মনিটরিং করার প্রাইম রিজন কি? যে আর্লি ডিটেকশন অফ প্রিপেমেন্ট ডিফিকাল্টিস, লোন মনিটরিং করতেছি যাতে এটা নন পারফর্মিংয়ের দিকে না যায়। ইফ এ ব্যাংক ইনক্রিজ ইটস এক্সপোজার টু ওয়ান সিঙ্গেল বরোয়ার, তাহলে একটা সিঙ্গেল বরোয়ারকে যদি লোন দিয়ে ফেলে তাহলে সেটা ক্রেডিট কনসেন্ট্রেশন আর নর্মকে ভায়োলেট করা হবে। হোয়েন লোন ক্লাসিফিকেশন শিফট ফ্রম স্ট্যান্ডার্ড থেকে সাবস্ট্যান্ডার্ডের দিকে যদি যায় তাহলে ইনক্রিজ ইন প্রভিশনিং রিকোয়ারমেন্ট, তাহলে স্ট্যান্ডার্ড থেকে সাবস্ট্যান্ডার্ড বা এসএমএ থেকে সাবস্ট্যান্ডার্ড ডাউটফুল এদিকে গেলে হচ্ছে প্রভিশন রাখতে হবে। এবং ইন্ট্রোডিউস স্ট্রিক্টার কোলাটেরাল রিকোয়ারমেন্ট, দিস প্রাইমারলি ক্রেডিট রিস্ক মিটিগেট করবে যদি হচ্ছে কোলাটেরাল রিকোয়ারমেন্টটা স্ট্রিক্ট করে। এক্সেসিভ রিলায়েন্স অন ইন্টার ব্যাংক বরোয়িং ইনক্রিজ লিকুইডিটি রিস্ক আন্ডার স্ট্রেস, তাহলে লিকুইডিটি রিস্ক বাড়াবে। আচ্ছা, লিকুইডিটি ক্রাইসিস অ্যান্ড সলভেন্সি ক্রাইসিসের মেইন ডিফারেন্সটা হচ্ছে লিকুইডিটি শর্ট টার্মের সাথে রিলেটেড আর সলভেন্সিটা হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের সাথে রিলেটেড। আচ্ছা, এ ব্যাংক রিস্ট্রাকচারস এ বরোয়ার্স লোন বাই এক্সটেন্ডিং টেনিউর অ্যান্ড রিডিউসিং ইএমআই, দিস ইজ অ্যান এক্সাম্পল। লোন রিস্ট্রাকচারিংয়ের এটা উদাহরণ। প্রভিশনিং ফর নন পারফর্মিং অ্যাসেট অ্যাফেক্ট ব্যাংকস প্রফিটেবিলিটি অ্যান্ড ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো এখানে সোর্সগুলো দেওয়া আছে যেখান থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে।